আচ্ছা, প্রিপারেশন কিরকম চলছে রাজেশ্বরী, বলো। জিএসএ আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো রিভিশন দিয়েছো সব, যেভাবে পড়তে বলেছি জিএসএ, জিএস এর ক্লাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো লিখতে থাকো, ঠিক আছে? খালি পড়লে কোনো কাজ হবে না, লিখতে হবে। লিখলে মনে থাকবে ঠিকঠাক, ঠিক আছে? কারণ প্রচুর জিনিস তো ওগুলো, তো হলেও না লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, লিখতে হবে, তাহলে ঠিকঠাক ভাবে মনে থাকবে। কারণ প্রচুর ডাটা রয়েছে এখানে, তাই না? ওকে, তুমি আচ্ছা কি কি টপিক নিয়ে করেছো এখানে? আচ্ছা, মিল দেখা যাচ্ছে। জন স্টুয়ার্ট মিল, আচ্ছা। আচ্ছা, খালি মিল নিয়েই তুমি করেছো, তাই তো? যেটা আমি দেখছি। হুম, সবই মিল। সব মিল, সব মিল। খালি মিলের উপর বেস করে করেছো তুমি, যেটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি, খালি মিলের উপর বেস করে তুমি করেছো। ঠিক আছে, এগুলো আমরা পরে দেখবো। তো যেটা আমরা করেছিলাম, যার পরে যার অব্দি আমরা করেছিলাম, তারপর ইন্ডিয়ান পলিটিক্যাল থটে, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটিক্যাল থট আমরা যে অব্দি করেছিলাম, যে অব্দি হচ্ছে, তারপরে থেকে হচ্ছে স্টার্ট করবো। ওকে, যে অব্দি করেছিলাম হচ্ছে বেসিক্যালি আন্তঃরাষ্ট্র সম্পর্ক। ঠিক আছে, মানে আন্তর্জাতিক মানে আন্তঃরাষ্ট্র সম্পর্ক, মানে ইন্টারনাল যে সকল সম্পর্কগুলো দরকার, 12 জন রাজা রাজমন্ডল, তো সেই পার্টটা নিয়ে হচ্ছে আমরা করবো। তো এগুলো খাতায় লিখে রাখো, তাহলে বুঝতে তোমার কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, মানে এখানে বেসিক্যালি ডিপ্লোমেসি নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, ডিপ্লোমাসি কি? ডিপ্লোমেসি বাংলা মানে হচ্ছে তোমার কূটনীতি। কূটনীতি কি করে চলে, কূটনীতি কিভাবে করতে হয় রাষ্ট্রের কাজে, তো সেই হিসাব নিয়ে এখানে কাজ করতে হবে। তা জিএস এ প্রিভিয়াস এর কোশ্চেন লিখবো না নোট করবো? আচ্ছা, জিএস এর কোশ্চেন, দেখো জিএস এর আগে সিলেবাস তুমি যদি সাথে সাথে করতে চাও তাও করতে পারো। ঠিক আছে, পড়ার সাথে সাথে সুবিধা হবে তোমার, যদি তুমি সেরকম করতে চাও করতে পারো, তাহলে ঠিক আছে। তুমি তারপরে না হয় অবশ্যই দেখিয়ে নিলে, কোনো সমস্যা নেই। জিএস এর ক্লাসে জিএস টাও করতে থাকো। আর জিএস তো দেখো, তো জিএস এর কোশ্চেনে কিন্তু বিভিন্ন সাবজেক্ট একসাথে মিক্স করা। অপশন তুমি যখন করছো খালি একটাই সাবজেক্ট আসছে, কিন্তু জিএস কিন্তু অনেকগুলো আছে। তো সেখানে তোমার আইডিয়া না থাকলে তুমি তো লিখতে পারছো না। কিন্তু বুঝতে পারলে কথাটা? তো তার জন্য আগে কভার করা দরকার দ্রুত। ঠিক আছে, মানে ফুল সিলেবাস দেখো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। অপশনালে কি থাকে, একটাই সাবজেক্ট 500 মার্ক, যখন তুমি 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 লিখতে পারছো। কিন্তু জিএস এ হচ্ছে সব জিএস যদি কভার না হয়, তোমাকে আমি জিএস থেকে করতে বললাম, সাপোজ বললাম যে জয়েশ্বরী আজকে 2013 সালের জিএস কোশ্চেনটা পড়ো, তুমি তো কিছুই জানো না, মানে সেগুলো তো করতে হবে না। তুমি সাবজেক্ট ওয়াইজ আমরা সবে শুরু করছি, বাট তুমি যদি সাবজেক্ট ওয়াইজ দ্রুত সেগুলো কভার করো বিভিন্ন, তখন তোমাকে লিখতে দিলে তুমি সেই জিনিসটা লিখতে পারবে, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে স্যার, স্যার তাহলে কি নোট করবো? হ্যাঁ নোট করো, নোট করো, ঠিক আছে। নোট করো, বা তুমি যদি দ্রুত, যেটা আমি তোমাকে জন্য আগেও বলেছিলাম, আবার রিপিট করছি, বেসিক্যালি যে দ্রুত তুমি যে আমাদের কোর্স তো বাংলাতে করানো হয়েছে, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে আমি দ্রুত লেখাও প্র্যাকটিস করবো সাথে সাথে, তাহলে ওই কোর্স গুলো নিয়ে বাড়িতে বসে তুমি দ্রুত দেখে লেখা প্র্যাকটিস শুরু করতে পারো এখন থেকে, যদি সেরকম চাও। কারণ দেখো জিএস এর কোশ্চেন দেওয়ার সাথে সাথে তোমাকে দিলে, তুমি দেখবে এক একটা জিএস এ, একটা জিএস এর মধ্যে কতগুলো সাবজেক্ট থাকে তুমি তো দেখেছো, 5-6টা করে সাবজেক্ট থাকে। ঠিক আছে, তো সেই হিসাবে তোমাকে ধরো আমি বললাম যে রাজেশ্বরী 2013 সালের জিএস পেপার 1-2 এর কোশ্চেনটা করো, তো তার মধ্যে তো অনেকগুলো সাবজেক্ট থাকছে। তো সেগুলো তুমি যদি কভার না করতে পারো, মানে কভার না করে করো, তাহলে তো তুমি ফাঁকা থাকবে সেই দিনগুলো। ওই জন্য তুমি যদি এখন থেকে লেখা শুরু করতে পারো, চাও লেখা লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই তাহলে তুমি সেগুলো নিয়ে, ওই কোর্সগুলো নিয়ে আমাদের বেসিক্যালি তাড়াতাড়ি বাড়িতে কভার করে তুমি তাহলে সেই হিসাবে লেখা প্র্যাকটিস করতে পারো। কারণ দেখো এখানে সবই লেখা এক্সাম, বুঝতে পারলে? ইউপিএসসি তে এক্সাম সবই লেখা, এখানে কিন্তু মেইনসে তুমি যাচ্ছ একই সব 250 মার্কসের লেখা, তাই না? এক একটা জিএস এ রয়েছে, পেপার 1 বলো, 2 বলো, 3 বলো, 4 বলো, সব। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, একটু কল এসছে। তাহলে তুমি যদি করতে চাও করতে পারো, আমি করতে কখনো বাধা দেবো না, বাট যে জিনিসটা হচ্ছে, তুমি যদি সেই ডাটাই যে মাথায় না থাকে, বুঝতে পারছো তো, তাহলে তুমি যদি চাও সেইভাবে ওই কোর্সগুলো নিয়ে দ্রুত, ধরো তুমি আমাদের ক্লাস অ্যাটেন্ড করছো, ঠিক আছে, তারপরে বাড়িতে তুমি ধরো সকাল দুপুর বিকাল তখন ওই জিনিসগুলো কন্টিনিউয়াসলি দেখতে তুমি সেগুলো কভার করা শুরু করলে দ্রুত। ঠিক আছে, তারপরে তুমি কোশ্চেন ধরে লিখলে তুমি ঠিকঠাক লিখতে পারবে, কারণ তুমি সেই জিনিসটা জানো। না জেনে না জেনে তো লিখতে পারবে না তুমি, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার, আমি কি স্যার তাই করবো। ওকে ওকে স্যার, তাহলে কি নোট করবো? হ্যাঁ করতে পারো, করতে পারো।
কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর তুমি যদি সলভও করতে চাও ওইগুলো ওইভাবে নিয়ে নিয়ে সাবজেক্ট ওয়াইজ কোর্সগুলো নিয়ে তুমি সেই হিসাবে করতে পারো। রেগুলার নিশ্চয়ই ক্যান্সার কালকেও নিয়ে সাবজেক্ট ওয়াইজ, ওকে, যেটা আমি তোমাকে পাঠিয়েছিলাম। ওকে, তো সেই হিসাবে করলে তাহলে কিন্তু তুমি তো, সাপোজ আমি ধরো জিএসসি কথা, জিএসসি তে কতগুলো সাবজেক্ট থাকছে, জিএসসি কোশ্চেন যখন তুমি ওপেন করছো, তো সেগুলো তোমার ধরো যখন ধরো কভার করা হয়েছে তখন তোমাকে বললে লিখতে, তুমি যে সাপোজ গ্রাজুয়েশন 2012 সালেরটা লিখো, তাহলে তুমি সেটা লিখতে পারো, কারণ ডাটাটা তোমার তো রয়েছে না। বুঝতে পারলে? তো ওই জন্য দরকার, না হলে ডাটা মাথায় না রেখে লিখলে তোমার আমার কাছে কোনো ভ্যালু নেই, কারণ গল্প লিখলে তো এখানে হবে না। বুঝতে পারলে? তো সেই জিনিসটা রয়েছে। ওকে, যাই হোক, আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার চলো আমরা তাহলে শুরু করি, যে বেসিক্যালি আন্তঃরাষ্ট্র সম্পর্ক মানে 12 জন রাজা রাজমন্ডল কি করে তৈরি হয়, তো সেই পার্টটা এখন তো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, সাধারণ পেজ নাম্বার 28, ঠিক আছে। সাধারণ কূটনৈতিক কারণে অভিন্ন সীমান্ত আছে এমন একটি রাজ্যের মধ্যে স্বভাবতই ভালো সম্পর্ক থাকে না, তাদের মধ্যে শত্রুভাব এবং প্রতিদ্বন্দ্বিতা থাকে, পাশাপাশি দুটো যদি রাষ্ট্র থাকে, তো সেই হিসাবে বলা হচ্ছে। তো এই জিনিসটা আমরা কিন্তু পরপর দেখতে পারি। ঠিক আছে, এই যে কূটনীতির ক্ষেত্রে কৌটিল্য যে ছকটি তৈরি করেন তার বৈশিষ্ট্য হচ্ছে বিজিগীষু রাজা সম্মুখস্থ অভ্যন্তরটি হবে রাজ্যটি অরি বা শত্রু রাজ্য। ঠিক আছে, অরি মানে কি? শত্রু। মিত্র মানে বন্ধু। ঠিক আছে, এইবার ওই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। অরি মিত্র, মিত্র অরি, অরি মানে শত্রু, মিত্র মানে বন্ধু, মানে এখানে রাষ্ট্র হিসেবে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই যে যে ছবিটা দেখেছো, ছবিটা দেখো তাহলে তুমি সহজে বুঝতে পারবে। 28 নম্বর পেজে হলো রাজেশ্বরী, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা যে কোনটা মানে কি। অরি মানে শত্রু, মিত্র মানে বন্ধু। তো তারপরে দেখো এই যে পরপর, মানে এখানে রাষ্ট্রের কোন রাষ্ট্রের পাশে কোন রাষ্ট্র রয়েছে তার সাথে কিরকম রিলেশন হবে তার উপর বেস করে এখানে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তো সেই পার্টটা কিন্তু এখানে পরপর রয়েছে দেখো। অরি মিত্র মিত্র, মিত্র মিত্র, অরি মিত্র, অরি মানে শত্রু, মিত্র মানে বন্ধু। ঠিক আছে, সেই হিসাবে মাথায় রাখবে, মানে মিনিংটা বলছি আমি। তারপরে মিত্র অরি। সম্মুখ অংশ বিজিগীষু, পশ্চাৎ অংশ, পশ্চাৎ মানে পেছনের অংশ, মানে এখানে রাষ্ট্রের পেছনে মানে পেছনের দক্ষিণ অংশের কথা বলা হচ্ছে। পশ্চাৎ অংশ মানে দক্ষিণ অংশের কথা বলা হচ্ছে। এই পাশে দেখো বাঁদিকে মধ্যম আছে আর ডান দিকে ওখানে মধ্যম আছে, মধ্যম মানে মাঝের। ঠিক আছে, এইভাবে জিনিসটা দেখো, সহজ দৃষ্টিতে বোঝো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। শত্রু, শত্রু হবে মিত্র। ঠিক আছে, মানে কমন শত্রু। ধরো ওই যে জিনিসটা দেখো অনেক সময় অনেক ধরো সহপাঠীরা মিলে পিচিং করে না, যেটা বলে মানে কমন শত্রু থাকে, ঠিক সেরকম। ওকে, তো ঠিক সেরকম সেই জিনিসটা হচ্ছে এইটা। ঠিক আছে, যে শত্রু, শত্রু হবে মিত্র। ওকে, এই হিসাবে অরি, অরি রাজ্যের পরেই আসে বিজিগীষু মিত্র রাজ্য। ওই যে যা ছবিটা বললাম এই ছবিটাই হচ্ছে এখানে, এই ছবিটা মাথায় রাখতে হবে যে কোন ভাবে এই কাজটা হয়ে উঠছে। এই যে ছবিটা পেজ নাম্বার 28 থেকে। এরপরে রাজ্যটির বিজিগীষু রাজ্যের অব্যবহিত শত্রু মিত্র, সুতরাং তার নাম হচ্ছে তোমার অরিমিত্র। আবার বলে দিচ্ছি, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট রাজ্যের জন্য, আমি বারবার বলছি। অরি মানে শত্রু, মিত্র মানে বন্ধু, মানে এখানে রাষ্ট্রের কে এইভাবে মানে ভাগ করা হচ্ছে বা বোঝানো হচ্ছে। ঠিক আছে, এইভাবে জিনিসটা মাথায় রাখবে যে বিজিগীষু রাজার অব্যবহিত পশ্চাতে রাজ্যটির নাম হবে পাঞ্চি গ্রহ রাজ্য বা পাঞ্চি গ্রাহ। শব্দটি অর্থ হচ্ছে তোমার পশ্চাৎমুখী, পশ্চাৎমুখী মানে পিছনের, পেছনের দিকে যারা আছে, মানে দক্ষিণ অংশের যে পার্টটা কিন্তু সেই হিসাবে বলতে পারে। ঠিক আছে, যা বিজিগীষু রাজার শত্রু ভালো চান সেজন্য বিজিগীষু সামনাসামনি শত্রুতা না করে পেছন থেকে শত্রুতা করেন, এটা আমরা কিন্তু দেখতে পারি। ওকে, এই পার্টটা এখানে খেয়াল রাখতে হবে যে কোনটা কোন কোন ভাবে আসছে। তো এইখানে এই যে যে চার্টটা না, এই চার্টটাই এখানে কোনটার মানে কি সেইটা নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে, মানে মিনিংটা কি। তো আসল যে জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে, তাহলে তুমি পুরো জিনিসটা মাথায় রাখতে পারবে। অরি মানে শত্রু, মিত্র মানে বন্ধু। তো কোন রাজ্য কিরকম, তোমার আশেপাশে যারা আছে তাদের সাথে কিরকম রিলেশন হবে এবং সেটা কিভাবে গড়ে ওঠে, তার উপর বেস করে এখানে ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, মধ্যম মানে মাঝের অংশ, পশ্চাৎ মানে পেছনের রাজ্য, মানে আহ, দক্ষিণ অংশের যে অংশের যে রাজ্যগুলো থাকছে দক্ষিণ পার্টে, সেই রাজ্যগুলোকে এভাবে বসানো হচ্ছে, বলা হচ্ছে। ঠিক আছে, এইখানে দেখো পরপর পরের পেজে আসো, যে এইখানে যেগুলো আমরা জিনিস দেখতে পাই যে কূটনীতির সংগ্রামে রাজার শক্তির উৎস হচ্ছে তোমার রাষ্ট্রের পঞ্চপ্রকৃতি বা উপাদান। পেজ নাম্বার 31 লাইন, খুবই ক্রুশিয়াল জিনিস, যেটা খেয়াল রাখতে হবে তোমার, যে কূটনীতির সংগ্রামে মানে ডিপ্লোমেসিতে রাজার শক্তির উৎস হচ্ছে তোমার রাজ্যের 5টা প্রকৃতি বা উপাদান। সেগুলো কি কি দেখো, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ এবং দ্বন্দ্ব, যেটা কিন্তু আমরা আগের দিন করেছি। খেয়াল করে দেখো, এগুলো মানে কিন্তু আমরা সব আগের দিন আমরা করেছি। ঠিক আছে, এই 5টা হচ্ছে তোমার একটা যে কোনো রাজার মেইন শক্তি। ঠিক আছে, আমরা বলতে পারি শক্তির উৎস। ঠিক আছে, তো সেই পার্টের কথা এখানে কিন্তু বলা হচ্ছে।
এই 5টি শক্তি সূচককে যদি হিসাবের মধ্যে ধরা হয় তাহলে কূটনৈতিক মণ্ডলে বিজিগিষু মিত্র 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 রাজার প্রতিদিকে সম্মুখে পশ্চাতে, সম্মুখে মানে সামনের দিকে, পশ্চাতে মানে পেছনের দিকে, উভয় মণ্ডলে মানে দুই পাশে, উভয় মানে দুই দিকে, ঠিক আছে। উভয় মণ্ডলে বিজিগিষু মিত্র মিত্র রাজার প্রতি থাকে এবং সম্মুখে পশ্চাতে উভয় পার্শ্বে মোট প্রকৃতির সংখ্যা দাঁড়ায় 3+3 × 5 = 18 দাঁড়াবে। ওকে, এবার পক্ষের দিক থেকে 18 এবং মধ্যমার দিক থেকে 18 এবং উদাসীনের দিক থেকে 18 পক্ষ হিসাবে যোগ করলে মণ্ডলস্থ শক্তির সমাহার হবে 72। এইভাবে কূটনৈতিক সম্পর্ক পরিপূর্ণ সতর্কতার সঙ্গে পরিচালনা করলে সে কাজ হয়ে দাঁড়াবে অত্যন্ত জটিল। নানা বিকল্প পথের মধ্য দিয়ে উপযুক্ত সময় সুযোগ বিবেচনা করে বাস্তব বুদ্ধি সম্পন্ন রাজাকে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানে এখানে একটা তোমার এমন একটা সিচুয়েশন দেখাচ্ছে যে তুমি ধরো চারিদিক থেকে বিভিন্ন ধরনের শত্রু রাজ্য নিয়ে গঠিত রয়েছে, তো তোমার সেখানে কি ধরনের বিহেভিয়ারিজম হবে, মানে কি ধরনের তুমি আচরণ করতে হবে তোমার নিজের স্বার্থ বজায় রেখে নিজের শক্তিশালী কিংডম বজায় রাখার জন্য। তো সেইটা বজায় রাখার জন্য কি কি টার্মস এন্ড কন্ডিশন তোমার এখানে ফলো করা দরকার সেই সম্পর্কে কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। তো সেটাই এইখানে সিম্পল ওয়েতে সেই জিনিসটা বোঝাচ্ছে যে কোন কোন ভাবে সেই জিনিসটা জানাচ্ছে। ওকে, কৌটিল্য প্রধানত বিজিগিষু রাজার দিকে তাকিয়ে বিজিগিষুর নিকটবর্তী এবং দূরবর্তী রাজার সঙ্গে সখ্যটা গড়ে তোলার কথা বিশ্লেষণ করেছেন। যেরকম কি এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো আমাদের পাশে কে রয়েছে, চায়না চরম শত্রু আমাদের, তো তার জন্য চায়নাকে টেক্কা দেওয়ার জন্য আমরা কি করছি, এক্সাম্পল ধরে বোঝো রাজেশ্বরী, আমেরিকা কত কিলোমিটার দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু তার সাথে আমরা রিলেশন রাখার চেষ্টা করছি। বোঝা যাচ্ছে এই যে কথা, যে কৌটিল্য প্রধানত কি বললাম আমি, বিজিগিষু রাজার দিকে তাকিয়ে বিজিগিষু নিকটবর্তী এবং দূরবর্তী রাজাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। দূরবর্তী কে, ইউএসএ, আর কাছাকাছি কে আসছে, আমাদের কাছাকাছি বিভিন্ন ধরনের রাষ্ট্র যেগুলো আছে তাদের সাথে আমরা কিন্তু ভালো রিলেশন রাখছি, ঠিক আছে, যাতে আমাদের বিভিন্ন সময় কাজে দেয়। যেরকম ধরো আমাদের ভালো রিলেশন এখানে আমাদের কাছাকাছি বিভিন্ন ইউএইর সাথে আমাদের ভালো রিলেশন আসছে, তাই না, যেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাছাড়া তুমি বলো বাংলাদেশের সাথে ভালো রিলেশন, কাছাকাছি দেশ আমাদের একদম পুরো পেটের মধ্যে কাউন্টার করার জন্য, ঠিক আছে। কারণ বাংলাদেশেরও কমন শত্রু পাকিস্তান, আমাদেরও কমন শত্রু পাকিস্তান। ওই যে এবার মিলে যাচ্ছে জিনিসটা, এইভাবে কিন্তু মেলানোর চেষ্টা করবে। যে ওই যে আমি কি একটু আগে কি বললাম, বিচিং করা, ঠিক আছে, যেরকম আমরা অনেক সময় বন্ধুরা মিলে বিচিং করে না, মানে কমন শত্রু, মানে কাউকে তোমার ক্লাসে পছন্দ হয় না, তোমার যে ফ্রেন্ড তারও তাকে পছন্দ হয় না, তো কমন যেই জিনিসটা হলো যে ব্যাপারটা ঠিক সেম জিনিস হচ্ছে এখানে, এই জিনিসটাই হচ্ছে কৌটিল্যবদ্ধ। বাংলাদেশেরও কমন শত্রু পাকিস্তান, আমাদেরও কমন শত্রু পাকিস্তান, তাহলে দুইজনের তার জন্য আমরা কাছাকাছি চলে আসছি, এটা হচ্ছে কাছাকাছি গেল। আর দূরবর্তীকে ইউএস এর সাথে তার জন্য আমরা ভালো রিলেশন রাখছি, এক্সাম্পল বোঝা গেল একদম। তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কনসেপ্ট কিন্তু টাফ, কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজে তুমি যখনই বুঝবে তত কিন্তু খেয়াল থাকবে। বানানোর চেষ্টা করলে, মুখস্থ করার চেষ্টা করলে গ্যারান্টি ভুলে যাবে, গ্যারান্টি দিচ্ছি আমি, ভুলে যাবে। কারণ এখানে প্রচুর জিনিস এখানে রয়েছে, ডিপ্লোমেসি কি করে চালাতে হয়, ডিপ্লোমেসি কি করে চলে, সেইটাই হচ্ছে এই যে এইটাই হচ্ছে সেই পলিসি, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি লাইন বাই লাইন পড়ছি না, কিন্তু যে জিনিসটা কোর আইডিয়া সেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে কি থাকে এখানে, ঠিক আছে। ওই যে যেটা আমি বললাম যে তোমার আর তোমার বন্ধুর কমন শত্রু যে ক্লাসে, ঠিক আছে, যখন যেটা বিচিং করি আমরা, তো ঠিক সেই ব্যাপার, ওকে, এই ব্যাপারটা কিন্তু এখানে আসছে। তো এই উদ্দেশ্যে সাফল্য লাভের জন্য প্রয়োজনীয় কৌশলের তদন্তাধীন পারিভাষিক নাম হলো ডিপ্লোমেসি বা কূটনীতি, ঠিক আছে। 3টি শক্তি, যেটা প্রভু শক্তি অর্থাৎ রাজকোষ এবং সৈন্যবলের শক্তি। রাজকোষ বলতে তোমার এখানে বোঝাচ্ছে নিজের কোষাগারে কত কারেন্সি টাকা পয়সা আছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার সৈন্যবলের শক্তি, মানে তোমার আর্মি কত। আর্মি বলতে কিন্তু সব ধরনের আর্মির কথা এখানে বলা হচ্ছে, স্থল, জল, আর বিমান তো তখন ছিল বেসিক্যালি, মানে সেরকম অর্থে ছিল না তোমার বেসিক্যালি, সেখানে সব আর্মির কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে, সৈন্য শক্তির মধ্যে। আর মন্ত্রী শক্তির মধ্যে মন্ত্রী আমাত্য বিত্তজনদের মন্ত্রণা পরামর্শের শক্তি। মন্ত্রী আমাত্য মানে মন্ত্রী পরিষদ, আর এখানে বিত্তজনের মন্ত্রণা পরামর্শের শক্তি মানে কি, এখন হচ্ছে এই যে অর্থনৈতিক উপদেষ্টা, সামরিক উপদেষ্টা, তাদেরকেই বোঝাচ্ছে যে মন্ত্রণা পরামর্শের শক্তি। তার মানে বুঝতে পারছো, যেরকম কি আছে আমাদের অজিত ডোভাল, মিলে যাচ্ছে জিনিসটা। আমি এক্সাম্পল দিয়ে দিয়ে জিনিসগুলো কিন্তু এ করছি তো যাতে তুমি সহজে বুঝতে পারো, ঠিক আছে। আর এখন যে দেখো সিচুয়েশন হচ্ছে পিপল, এখনো যেটা দেখা যাচ্ছে নেক্সট যে ইলেকশন আছে, এই বর্তমান গভর্নমেন্টই আবার পাওয়ারে আসবে, কারণ সেইভাবে যা আমরা যেগুলো দেখতে পাচ্ছি তো সেটা তুমি নিজেও বুঝতে পারছো, ঠিক আছে। তো সেই কাজগুলো তারা কিভাবে করছে, তার মানে আমরা কি দেখতে পেলাম, যে কোয়ালিশন গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। মানে আলটিমেট সেই দিন কিন্তু শেষ কোয়ালিশন গভর্নমেন্ট। কোয়ালিশন গভর্নমেন্ট তো তুমি জানো তাই না, যে অনেকগুলো পার্টি মিলে যখন তোমার দল মানে সরকার গঠন করে সেটাকে কোয়ালিশন গভর্নমেন্ট বলে।
আর এখন কিন্তু সেই লাস্ট কয়েকটা ইলেকশন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই কোয়ালিশন গভর্নমেন্ট কিন্তু উড়ে যাচ্ছে, যেটা আমরা জিএস ক্লাসে ডিসকাস করেছিলাম, খেয়াল আছে? তো এই পার্টটা কিন্তু রয়েছে। ওকে, আর সেই জিনিসটা এখন দেখো সোশ্যাল মিডিয়া কি বিভিন্ন ভাবে ইউজ করে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা মানে বেসিক্যালি যে কোয়ালিশন গভর্নমেন্টের দিকে না গিয়ে স্ট্রং গভর্নমেন্টের দিকে কিন্তু এখন সরকার চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে, বেশ বেশ, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু জিনিসটা এগোয়। কিভাবে এখন কিন্তু সবসময় আমরা মানে বেসিক্যালি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কন্টিনিউয়াসলি সব পার্টি আর বিভৎস আহ, এভাবে এগিয়ে যাচ্ছে। আর যে এগোতে পারছে না সেটা তার লস, ঠিক আছে? টাকা পয়সা কিন্তু কারো কম নেই এখানে, কিন্তু কে কোন ভাবে ইউজ করছে সেটা হচ্ছে ব্যাপার। তো সেই পার্টটা রয়েছে। তো এখনো তো আমরা যেটা দেখে কিন্তু সবাই বুঝতে পারছে যে এই সামনে ইলেকশনে কে কে কিভাবে জিতবে বা কে জিতবে, তাই না? তো সেই পার্টটা রয়েছে। ওকে, তো এই হচ্ছে টোটাল জিনিস। আচ্ছা, এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা যেতে পারে নয়। প্রক্রিয়াটার নাম নয়। উল্টো দিকে যদি রাজকোষ ও সৈন্যবল অপ্রতুল হয়, মানে রাজকোষও কম থাকে এবং সৈন্যদলও কম থাকে, মন্ত্রী অমাত্যগণেরও পরামর্শ ভুল হয়, রাজা উদাসীন হয়ে যান, অথবা যে সারগুণ্যের মানে কূটনীতির যে অপপ্রয়োগ হয়, তাহলে কিন্তু রাজার কোনো লাভ হয় না এবং রাজা কিন্তু তার রাজ্য হারাবে এবং সে পরাজিত হবে। মানে এই জিনিসগুলো যদি ঠিকঠাক ভাবে না চলবে, মানে এতক্ষণ আমরা যেগুলো বললাম, এই সিস্টেমেটিক পয়েন্টগুলো তার যদি সে ঠিকঠাক না চালাতে পারে বা না করতে পারে, সেগুলো কিন্তু সে পরাজিত হবে। যেরকম কি হচ্ছে বর্তমানে তথাকথিত অপোজিশন পার্টি, ঠিক আছে? বোঝা যাচ্ছে, লিঙ্ক করে করে বোঝো রাতের সাথে, ঠিক আছে? তাহলে মনে থাকবে, মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তো এই পার্টটা রয়েছে। আচ্ছা, এরপর দেখো যে জিনিসটা রয়েছে যে সারগুণের যদি অপপ্রয়োগ হয়, তাহলে এদের যে কোনো একটি কারণে রাজার নতুন করে লাভ হয় না এবং যা আছে তাও নষ্ট হয়। যদি এটা অপপ্রয়োগ, যে 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 শক্তিগুলোর কথা আমরা বলা হলো, এই শক্তি যদি সে সঠিকভাবে ব্যবহার করতে না পারে নিজে, তাহলে কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পারি যে যা 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 শক্তি আছে সেটা কিন্তু নষ্ট হয়। এটার উদাহরণ কি? রাজা বলতে এবার আমরা দেখি অপোজিশন পার্টি। সাপোজ ধরো তুমি রাহুল গান্ধীর কথা আমি বলছি, সে কিন্তু অন্যান্য যা অর্থনৈতিক পাওয়ার বা অন্যান্য সব হায়ারার্কিয়াল পাওয়ার বা তোমার হিস্টোরিক্যাল পাওয়ার সবই তার আছে, কিন্তু সে সঠিকভাবে সেটা ইউজ করতে পারছে না, কন্টিনিউয়াসলি পারছেই না কয়েক দশক ধরে। তার ফলে আমরা কি অবস্থা দেখতে পাচ্ছি, কি এক্সাম্পল বুঝতে পারলে? কে পারছে সেটা আমি এক্সাম্পল দেখিয়ে দিলাম। আর সবকিছু থাকা সত্ত্বেও, মানি পাওয়ার সবকিছু থাকা সত্ত্বেও সঠিকভাবে সে ইউজ না করার জন্য এখন আমাদের তথাকথিত অপোজিশন পার্টির কি অবস্থা, ক্লিয়ার বোঝা গেল? সেটা হচ্ছে এই যে যে থিওরি, এই পার্ট আমরা বললাম, এটার সাথে মিলে গেল এবার, বুঝতে পারলে? যে সবকিছু তোমার থাকলেও তুমি যদি সেটা সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তখন এই যে তোমার কিন্তু এই যে কোনো এই যে কারণে রাজার নতুন কোনো লাভ হয় না এবং যা আছে তাও নষ্ট হয়। মানে আগে যা যে কটা সিট ফিট পেয়েছিল তাও কিন্তু পাবে না, এরকম একটা অবস্থা, ঠিক আছে? এই যে সম্পূর্ণ যে প্রক্রিয়া, যে সিস্টেম, একে বলা হয় অপনয় সিস্টেম, বুঝতে পারলে? আমি বিরোধী দল আর বেসিক্যালি যে পাওয়ারে যারা আছে তাদের এক্সাম্পল দিয়ে তুমি জিনিসটা বোঝানো, এবং বিরোধী দল কিভাবে শূন্য হচ্ছে বেসিক্যালি, এবং মানে অপোনেন্ট পার্টি যারা কিভাবে ধ্বংস হচ্ছে যদি তারা ঠিকঠাক ভাবে না ইউজ করতে পারে সবকিছু, সবকিছু থাকা সত্ত্বেও। তো তার উদাহরণ বর্তমান কংগ্রেস। ক্লিয়ার, বুঝতে পারলেন? তো রাজেশ্বরী, বুঝতে না পারলে বলো, দেখো আমি ওর জন্য একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি যে তুমি কোনভাবে এগোচ্ছে বা কোনভাবে চলে, ডিপ্লোমেসি কি করে চলে। অনেক সময় সবকিছু থাকলে লোকজন পারে না, ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে। তো এই যে হচ্ছে তার প্রমাণ, প্রমাণ হচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি, রাহুল গান্ধী, ঠিক আছে? ওকে, রাজমন্ডলের আচ্ছা, এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা যেতে পারে অপনয়ন। এটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাকে বোঝাচ্ছি, বুঝতে পারলে? যেটা যেটা তাহলে তুমি সহজে বুঝতে পারবে যে আমি সেই হিসাবে বোঝার জন্যই কিন্তু আমি সেই জিনিসগুলো দেখাচ্ছি বা বলছি। ওকে, যাতে তুমি চোখের সামনে সেটা দেখে কানেক্ট করতে পারো থিওরিটার সাথে। রাজেশ্বরী বলো, বুঝতে না পারলে বলো। তো সেই অনুযায়ী কৌটিল্যের সিদ্ধান্ত হচ্ছে যে রাজমন্ডলের প্রকৃত নায়ক হচ্ছে বিজিগিষু রাজা। এই যে বিজিগিষু রাজা যদি সঠিকভাবে সে কাজ করতে পারে, এখানেই হচ্ছে সে রাজা পরিণত হয়ে গেল সব কাজ সঠিকভাবে ইউজ করার জন্য। আর অন্যদিকে অপোনেন্টের যারা সব থাকা সত্ত্বেও প্রপারলি সেটা ইউজ না করতে পারার জন্য তার কিন্তু এই যে ধ্বংস হচ্ছে, ঠিক আছে? তো সেই পার্টটা আমরা কিন্তু দেখতে পারি। ওকে, তো এইবার রাজার যে রাজ্য রয়েছে, তো সেই রাজ্য কাঠামো বা প্রশাসন চালানোর সিস্টেম কি, তো যেটাকে আমরা এখন বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন বলে থাকি, তো সেটা চালানো কিন্তু বিভিন্ন ৪ ধরনের নীতি বা কৌশলের কথা তিনি বলেছেন, ঠিক আছে? তিনি কে? কৌটিল্য বা চাণক্য। সেটা হচ্ছে সামনীতি, দাননীতি, ভেদনীতি আর দণ্ডনীতি, ঠিক আছে? এই ৪টি নীতির কথা বলা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন এই ৪টি নীতিতে চালাতে হয়, ঠিক আছে? সামনীতি, দাননীতি, ভেদনীতি আর দণ্ডনীতি, ঠিক আছে? এই ৪টি নীতির কথা মনে রাখো। এভাবে কিন্তু যে কোনো টাইপের তোমার
প্রশাসনিক প্রবলেম এই মাধ্যমে এই চারটে সিস্টেমের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করা যায়। ঠিক আছে? ওকে? আচ্ছা, দেখো সাম এবং দান ও ভেদ নীতি অনুসরণ করে যদি আশানুরূপ কার্যসিদ্ধি না হয় তখনই দণ্ড অর্থাৎ শাস্তিযোগ্য নীতি প্রয়োগ করা বাঞ্ছনীয়। মানে প্রথম তিনটে যদি কখনো অ্যাপ্লাই করে কার্যসিদ্ধি না হয় তখনই দণ্ডনীতি নিতে হবে। ওকে? দণ্ডনীতি মানে কি? এখানে শাস্তি দেওয়া। বাংলা সিম্পল বাংলাতে আমরা যেটা বলি দণ্ডনীতি মানে হচ্ছে তাকে শাস্তি দিয়ে তারপর হচ্ছে তোমার নিজের স্বার্থ কৌশল করতে হবে। নিজে বলতে এখানে রাষ্ট্রের বা রাজা। ঠিক আছে? তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। তো এইখানে দেখো পরপর কৌটিল্য মনে করেন যে বিজিগীষু রাজা বলবান শত্রু অপর নয় বরং দুর্বল শত্রুর উপরে সাম এবং দান নীতি প্রয়োগ করবেন। ঠিক আছে? বলবান শত্রুর উপর কিন্তু এই যে দণ্ডনীতি প্রয়োগ করা যাবে না। যারা বেসিক্যালি কম পাওয়ারফুল আছে তাদের উপরে কিন্তু এই যে দুর্বল শত্রুর উপরে এবং সাম এবং দান নীতি প্রয়োগ করবে। আর বলবান শত্রুর ক্ষেত্রে প্রথমে হচ্ছে ভেদ নীতি এবং তারপরে হচ্ছে দণ্ডনীতি প্রয়োগ করে নিজের অধীনে আনবে। মানে এটা শত্রুর উপর ডিপেন্ড করবে যে তুমি কোথায় কোন কোন সিস্টেম তুমি অ্যাপ্লাই করবে। ঠিক আছে? সিচুয়েশন বুঝে এবং কার সাথে যুদ্ধে যাচ্ছ বা কার সাথে তুমি সংঘর্ষে যাচ্ছ তার উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার এখানে তোমার নিজের পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঠিক আছে? কৌটিল্যের এই ধারণা মহাভারতের এবং সূত্রনীতির বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। কৌটিল্য এখানে যেটা বলছেন যে আমাদের মহাভারতে স্ক্রিপ্টারে যেগুলো আছে তার থেকে কিন্তু পুরোপুরি আলাদা এখানে। ঠিক আছে? ভেদ নীতি প্রয়োগের ক্ষেত্রে কৌটিল্য যে সকল পন্থার কথা বলেছেন তার মধ্যে নৈতিকতা খুব একটা নেই। ভেদ নীতি বলতে তোমার এখানে নৈতিকতা কিন্তু কোনো দেখো এইখানে কৌটিল্য খেয়াল রাখতে হবে। আমার দেখো মহাভারতে যদি দেখি সবসময় এথিক্যালি তোমার যুদ্ধের কথা বলা হয়েছে। ঠিক আছে? তাই না? প্রপার হয়েছে। মহাভারত তুমি পড়েছো এবং যে আচ্ছা তোমাকে আমি বলেছিলাম দেখেছো মহাভারত কথা সবসময় আসছে জিনিসটা তুমি কতদূর পড়ে দেখেছো তাই বলো। কতদূর পড়েছো বা কতদূর দেখেছো আমাকে বলো আগে। তাহলে আমার বোঝাতে আরো সুবিধা হবে। যেটা আমি তোমাকে না হলে ৩-৪ সপ্তাহ আগে বলেছি। হ্যাঁ, ৩-৪ সপ্তাহ আগে আমি বলেছি। হ্যাঁ, কত অব্দি দেখেছো তুমি বলো। দেখছো তুমি বুঝলাম, কত অব্দি দেখেছো? একটু বাকি আছে। আচ্ছা তো খালি দেখার জন্য বলিনি, লিখছো তো? যেটা আমি খেয়াল করে মনে রাখো যে আমি বলেছিলাম রাজেশ্বরী যখন তুমি দেখতে বসছো খাতা পেন নিয়ে বলতে সিচুয়েশন অনুযায়ী কোন সিচুয়েশনে কি কি ডায়লগ গুলো দেওয়া হচ্ছে এবং তার অভিব্যক্তি কি বা তার পুরো মিনিং কি এই জিনিসটা কিন্তু উল্লেখ করে রাখতে হবে। আমি সেই হিসাবে কিন্তু দেখতে বলেছিলাম। আমি কিন্তু সিনেমা অনুযায়ী তোমাকে দেখতে বলিনি জিনিসটা, যেহেতু তোমার আশা করি তোমার সেটা খেয়াল আছে। তাই না? তো তার জন্য ওই জিনিসগুলো কিন্তু দরকার ভাবে কিন্তু করবে। তাহলে কিন্তু হবে না, কারণ এখানে দেখো পুরো ডাইরেক্ট কানেক্ট করা রয়েছে তোমার মহাভারতের সাথে। যেগুলো আমরা কি দেখেছি মহাভারতে সবসময় যখনই আসছে যুদ্ধ আসছে তোমার বেসিক্যালি অধর্মকে ধ্বংস করার জন্য হচ্ছে ধর্ম সংস্থাপনের জন্য হচ্ছে যুদ্ধটা আসছে। ঠিক আছে? এই থিওরিতে হচ্ছে তোমার মহাভারতে আমরা স্ক্রিপচারে আমরা কিন্তু পড়েছি। কিন্তু এইখানে কৌটিল্য কি বলছে ভেদ নীতিতে তোমার কোথাও কোনো এথিক্স ফেথিক্সের কোনো কথা টথা করছো কেউ হবে না। আমার জিততে হবে তো জিততে হবে, সে যাকে মারি বা মারি আমার কোনো যায় আসে না। আমার শত্রু তো শত্রু, আগে মারবো তারপরে হচ্ছে আমার জিততে হবে, সে যেই হোক বা যেভাবে হোক। ওকে? এখানে কোনো এদিক ফেদিক কিচ্ছু নেই। তো এখানে যদি তোমার দেখো 360 ডিগ্রি পুরো আলাদা, তাই না? তো এই জিনিসগুলো তো বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সিচুয়েশন অনুযায়ী লিখে কিন্তু করবে, সিচুয়েশনটা লিখছো তারপরে তুমি কিন্তু কোডটা করে তুমি লিখবে, নাহলে কিন্তু মনে থাকবে না। কারণ কৌটিল্য থিওরির সাথে মহাভারত আকাশ পাতাল ব্যবধান। ঠিক আছে? মহাভারতের যে আমাদের স্ক্রিপচারে যেগুলো রয়েছে, ওকে, ওখানে বীভৎস লেভেলের তোমার ফলো করা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, তাই না? দেখো সূর্যাস্তের আগে তোমার এখানে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে এবং তোমার কিন্তু সকালে কত মানে দুপুরে প্রায় আসছে তোমার সেই টাইমে তোমার শুরু হচ্ছে তোমার যুদ্ধ। প্রপার ওয়েতে সিস্টেমেটিক ভাবে তাদের কিন্তু যুদ্ধ হচ্ছে। এখানে কিন্তু ওসব স্কিপ না। আমার জিততে হবে তো জিততে হবে, তো যেভাবে হোক আমার জিততে হবে, কথা হচ্ছে তাই। কে কোথায় কোথায় কি কি আছে আমার কোনো ব্যাপার দরকার নেই। তো এই স্টাইল কিন্তু তোমার এবং যেইভাবে হোক তো সেইভাবে কিন্তু করতে হবে। এই সব জিনিসগুলো কিন্তু তোমার এখানে মানে আমি সিম্পল ভাষাতে বলছি, কৌটিল্যের থিওরিতে কিন্তু সেই হিসাবেই হচ্ছে। ওকে? রাজনীতির ব্যবহারিক ক্ষেত্রে বিশেষত দেখো বলবান শত্রুকে বশে আনার জন্য অনৈতিক পন্থাও কোনোভাবে কোনো প্রবলেমেটিক না, এটা কিন্তু উনি বলে দিয়েছেন। ঠিক আছে? যেটা দেখো কিন্তু কন্টিনিউয়াসলি বিষ কন্যার ব্যবহার। ঠিক আছে? হিউজ পরিমাণে কিন্তু হয়ে থাকে। তাই না? তো সেই জিনিসগুলো কিন্তু সব জায়গায় উল্লেখ করা আছে। ওকে? বিষ কন্যা তো তুমি বোঝো, তাই না? বিষ কন্যা রাজেশ্বরী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বিষ কন্যার প্রপার হইতে আমার কোনো যেরকম ধরো স্পাই আছে যারা হেভি দেখতে, ঠিক আছে? তো তাকে নিয়ে একদম স্পাইগিরি করে বেসিক্যালি কন্টিনিউয়াসলি সবকিছু ছিনিয়ে আনা হচ্ছে, তো সেই যে যে ব্যাপারগুলো।
সবগুলো কিন্তু সেই জিনিসগুলো কিন্তু সব ওখানে চলে আসছে, ঠিক আছে? তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে যে অনৈতিক পন্থা অন্যায় নয় বলে কিন্তু তিনি মনে করেছেন বলেছেন, তো সেই হিসাবে ওকে। ভেদ নীতির সবচেয়ে বড় সাধন পথ হচ্ছে তোমার গুপ্তচর বৃত্তি, এই যে গুপ্তচর যেটা আমি কথা বললাম, স্পাই যেটা, যে বন্ডের সিনেমায় এখন যেগুলো দেখায়, ঠিক আছে? তো কূটনীতি সম্পর্কের ক্ষেত্রে গুপ্তচরেরা যে বিশাল কর্মপ্রণালী পালন করে, তাই বলে কিন্তু এখন সালমান খানের সিনেমায় ওই সব স্পাই না, ঠিক আছে? তো আলতু ফালতু দেখায়। আচ্ছা, যাই হোক। তো এখানে যে গুপ্তচরেরা যে বিশাল কর্মপ্রণালী প্রস্তুত করেন তার প্রধান ব্যক্তি হচ্ছে তোমার রাজদূত। তো এখানে মেইন কাজ করবে রাজদূত। রাজদূত কারা? আইএফএস অফিসাররা। তো এই যে এক্সাম ক্র্যাক করে তোমার যদি আইএফএস তুমি ফার্স্ট প্রেফারেন্স দাও, তারাই হচ্ছে এক টাইমে তোমার এখানে আইএফএস হয়, যেটা রাজদূত আমরা বলা হয়ে থাকে, অ্যাম্বাসেডার বাংলা ইংলিশে যেটা বলে, ঠিক আছে? রাজদূত এবং গুপ্তচরের মধ্যে মর্যাদার পার্থক্য আছে, ঠিক আছে, কিন্তু কাজের কিন্তু তেমন একটা পার্থক্য নেই। ক্লিয়ার? তো সেই কিন্তু সেই ব্যাপারটা রয়েছে, ওকে। সেখানে কামান্দক একজন তোমার রাষ্ট্রচিন্তাবিদ, উনি বলছেন যে রাজদূতকে কথা মেনে এবং প্রকাশ্যে পররাষ্ট্রের রাষ্ট্র প্রতিনিধি হিসেবে কাজ করতে হয়, কিন্তু স্পাই কিন্তু বা গুপ্তচর কিন্তু সেসব কিছু থাকে না, ওকে। এমনকি সে মরে গেলেও তার কোনো রাষ্ট্র তাকে চেনে না, ঠিক আছে, কিন্তু সে কিন্তু তার নিজের দেশের জন্য কাজ করে যাচ্ছে, যেটা তোমার স্পাই এর সাথে মানে গুপ্তচরদের সাথে আইএফএস এর পার্থক্য, ঠিক আছে? কাজ কিন্তু একই করছে, কিন্তু স্ট্যাটাসের পার্থক্য বা তোমার এখানে কাজের মানে, হ্যাঁ, এইটা স্ট্যাটাসেরই পার্থক্য, তোমার সেই জিনিসটা রয়েছে। তো কৌটিল্যের প্রশাসন তত্ত্বে রাজদূতের মর্যাদা রাজকাজে নিয়োজিত সমাপ্ত সমতুল্য বলছে, এবং রাজদূতের কাজ সবটাই রাষ্ট্রের পররাষ্ট্রনীতি। তো রাজ অ্যাম্বাসেডারদের কি কি কাজ তোমার সেটা বলা হচ্ছে যে এক একটা রাষ্ট্রের যে রাষ্ট্রনীতি আছে, তো সেই রাষ্ট্রনীতি অনুযায়ী চলে হচ্ছে অ্যাম্বাসেডাররা, ঠিক আছে? অ্যাম্বাসেডার মানে কি, যে রাজদূতরা কিন্তু চলে, ঠিক আছে? রাজদূত ভিন্ন মতাবলম্বী দুই রাজার অনুষ্ঠিত নীতির মধ্যে সংহতি নিয়ে আসছে। কোনো একটা দেশের মধ্যে তার রিলেশন খারাপ হলো, তো সেই জিনিসটা ভালো করার জন্য কাজ কিন্তু সবসময় করে দিয়ে অ্যাম্বাসেডার, ঠিক আছে? যেটা দেখো, এই যে কানাডার সাথে রিসেন্টলি সিচুয়েশন খারাপ হলো দেখেছো, আমাদের এক ভারতীয় আইএফএস অফিসারকে তারা তাদের দেশ থেকে বের করে দিয়েছে। সাথে সাথে আমরা খালি একজন না, কানাডান যে কয়েকজন আছে সব ধরনের আমরা কিন্তু বের করে দিয়েছি, ওকে। তো সেই পার্টটা রয়েছে। ট্রুডো ভেবেছিল ঠিক আছে থার্ড ওয়ার্ল্ডের বিক্রি দেশ ভারত, আমি যা বলবো তাই এরা মেনে নেবে, কিন্তু ও বুঝতে পারিনি যে ইন্ডিয়ার ভ্যালু এখন কত, ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে, এখন হাত কামড়াচ্ছে বসে বসে, যদিও এখন আর কিছু আর কিছু করার নেই, ওকে। খালি কি বলতো, কানাডা হচ্ছে খালি সাইজে বড়, ঠিক আছে, আর কিচ্ছু না। আর কিচ্ছু নেই কানাডায়, সেরকম ইকোনমিও নেই, ঠিক আছে, পাওয়ারফুল আর্মি ফার্মি তো দূরের কথা, কিচ্ছু নেই, খালি সাদা স্কিন আছে, এই যা, ওকে। তো এই যা, আর কিচ্ছু নেই। ও বেসিক্যালি G20 বা অন্যান্য যে সকল কান্ট্রিতে এরা, এদের দিয়ে কোনো কাজ হয় না, খালি ওই সাদা স্কিন নিয়ে সবুজ আহ উনি আছে, এই যদি নাম ভাঙিয়ে খায়, ঠিক আছে, কানাডার কাজ হচ্ছে তাই। তো সেই পার্টটা কিন্তু আমরা দেখছি, ওর জন্য দেখো অন্যান্য কান্ট্রিও তাকে কিন্তু সাপোর্ট করছে না, ঠিক আছে, কারণ তারা জানে যে তারা জিনিসপত্র যে সকল বাণিজ্যের জন্য বিশাল বড় মার্কেট ইন্ডিয়া ধরার জন্য ইন্ডিয়ার সাথে ভালো রিলেশন রাখতেই হবে, ওকে। তো এই যে যে জিনিসগুলো, তো তোমার এইভাবে কিন্তু জিনিসগুলো খেয়াল রাখা দরকার, ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে দেখো। এবার দেখো রাজদূতদের কি কি গুণ থাকা দরকার। রাজদূত মানে অ্যাম্বাসেডার। তো অ্যাম্বাসেডারদের, তখনকার অ্যাম্বাসেডারদের দেখো কি গুণ থাকতে হচ্ছে, তখনকার বলে না, এখনো কিন্তু তাই, যে ধর্ম, দর্শন এবং লৌকিক শাস্ত্র সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। ধর্ম মানে কি, এখানে কিন্তু রিলিজিয়ানের কথা বলা হচ্ছে না, যেগুলো ন্যায় ধর্ম, ন্যায়ভাবে কাজ করার জন্য যে যে টার্মস এন্ড কন্ডিশন ফলো করা দরকার, তো সেটাকে হচ্ছে তোমার যেটা ধারণ করা দরকার, সেটাকে তোমার এখানে ধর্ম বলা হচ্ছে, ওকে। আর দর্শন মানে ফিলোসফি সম্পর্কে তার ক্লিয়ার কাট ধারণা, প্লাস শাস্ত্র সম্পর্কে তার ধারণা থাকতে হবে, যারা এই অ্যাম্বাসেডার হবে, ঠিক আছে? পররাষ্ট্রের রাজ্যের মনের কথা এবং উদ্দেশ্য বোঝার সামর্থ্যে রাজদূতের থাকা উচিত, ঠিক আছে, রাজদূতের এগুলো থাকতে হবে। স্ত্রী সঙ্গ এবং অর্থের লালসায় তিনি কর্তব্যচ্যুত হবেন না, ঠিক আছে? মানে এই যে দেখো হানি ট্র্যাপ সে যাতে না হয়, যেটা এখন দেখো এই যে সেটাই বলা হচ্ছে যে স্ত্রী সঙ্গের সাথে যেভাবে দেখো আমাদের কন্টিনিউয়াসলি পাকিস্তানিরা অসম্ভব হারে করে, এখনো রেগুলার করছে। আর আমি এটা বুঝতে পারি না, লোকজন সেই হিসাবে হয়েও যাচ্ছে প্রচুর পরিমাণে, কন্টিনিউয়াসলি দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, মানে মেয়েদের দিয়ে ট্র্যাক করে করে বেসিক্যালি তাদের কাছ থেকে সব বড় বড়, ধরো সাপোজ ইন্ডিয়ান আর্মিতে কাজ করছে বড় র্যাঙ্কে, ঠিক আছে, তো সেইখানে পাকিস্তানি মেয়েদের দিয়ে, তো আইএসআইরা সেই মেয়েদের দিয়ে ইউজ করে সব ধরনের জিনিসপত্র তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, টাকা টাকা, আর এসব দিয়েও দিচ্ছে, মানে এইভাবে তারা কিন্তু ইউজ করে, ওকে। তো এবং বারবার সেটা করছে, এবং এখানে এই লোকরা আমাদের সেগুলো শিখছেও না, আমি এটাই বুঝতে পারছি না। তো এই জিনিসগুলো কিন্তু তার কথা দেখো, কৌটিল্য 2500 বছর আগে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে?
এই যে দেখো, স্ত্রী সঙ্গের লালসা এবং অর্থের লালসা থেকে তুমি পথভ্রষ্ট হবে না, বুঝতে পারছো? এইভাবে যত সিম্পল এক্সাম্পল দিয়ে তুমি বসবে রাজের সঙ্গে, তত খেয়াল থাকবে, ঠিক আছে? এবং তিনি রাজের পথে তিনি অনুগত থাকবেন এবং রাষ্ট্রের প্রতি অনুগত থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাজদূত হচ্ছে তোমার প্রকাশ্য চর, আর অন্যান্যরা হচ্ছে গুপ্তচর। মেইন অ্যাম্বাসেডার মানে কি? প্রকাশ্য চর। আর যেটা বেসিক্যালি এই যে অন্যান্যরা হচ্ছে গুপ্তচর, ঠিক আছে, মানে স্পাই যেটা। তো এই হচ্ছে টোটাল জিনিস, ঠিক আছে? থিওরির মধ্যে এই জিনিসগুলো পরপর আসছে, এই জিনিসগুলো তোমার এখানে বেসিক্যালি মেইন মেইন মাথায় রাখতে হবে, যে কোনটা কোন কোন ভাবে আসছে বা কি কি বৃত্তান্ত, ঠিক আছে? সেখানে তোমার এই যে রাজার সম্ভবের মানে এখানে অ্যাম্বাসেডাররা কোন ভাবে কি কাজ করবে, রাজদূতরা এগুলো হচ্ছে সব কন্ট্রোল করে। মানে বেসিক্যালি তোমার একটা রাষ্ট্র কোন ভাবে চলছে, তার কি বক্তব্য, কোনো কোনো বিষয়, সব ধরনের কাজে সেই জিনিসগুলোই দেখা, শোনা, বলার কাজই হচ্ছে আইএফএস অফিসার বা এখানে রাষ্ট্রদূতদের। এখন হচ্ছে রাষ্ট্রদূত তারা কিভাবে হচ্ছে? ইউপিএসসি এক্সাম দিয়ে আইএফএস অফিসার যারা হচ্ছে তারাই কিন্তু এখানে হচ্ছে। সময় পেলে বিভিন্ন আইএফএস অফিসারদের স্পিচ গুলো দেখবে, দেখবে তাহলে বুঝতে পারবে যে কোন লেভেলে কাজ করতে হবে, ঠিক আছে? তুমি নিশ্চয়ই আইএফএস এর তুমি স্পিচ দেখেছো প্রচুর, তাই না? আর যেরকম ডক্টর এস জয়শঙ্কর তো নিজে উনি আইএফএস ছিলেন, তো এটা তো বুঝতেই পারছো। যখনই সময় পাবে বসে বসে এস জয়শঙ্করের স্পিচ গুলো শুনবে, বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে যে ডিপ্লোমেসি কাকে বলে, কোন ভাবে চালাতে হয় রাষ্ট্র। ওকে, কথা দিয়ে কি করে সবকিছু ও, মানে অন্য রাষ্ট্রকে, হ্যাঁ হ্যাঁ, অন্য রাষ্ট্রকে বেসিক্যালি নিজের পয়েন্ট অফ ভিউ শো করতে হয়। টাইম বের করে ওনার স্পিচ গুলো শুনবে, আর বোঝার চেষ্টা করবে যে কি বলছে, এবং তার ব্যাকগ্রাউন্ড কি, এবং তার ওয়েটেজটা কোথায় যাচ্ছে। মোস্ট ফান্ডামেন্টাল জিনিস তোমার তাতে এক্সামে ল্যাঙ্গুয়েজে মানে তোমার অ্যান্সার লিখতেও তুমি কাজে দেবে, কারণ তুমি এখানে ডাইরেক্ট কোটও করতে পারছো, ঠিক আছে? কারণ অলরেডি উনি নিজে কিন্তু আইএফএস ছিল, তাই না? 38 বছর উনি সার্ভিসে রয়েছেন। 37 বছর, 37 বছর সার্ভিসে রয়েছে, বুঝতে পারছো কোন লেভেলের অভিজ্ঞতা? তুমি একটা কাজ যদি 37 বছর ধরে করো, তার মানে পারফেকশন জাস্ট কোন লেভেলের হয়। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। যে কোনো কাজ ধরো, কোনো ব্যক্তি যখন 37 বছর ধরে ডেপথ নলেজ আছে, তো সেই পার্টটা রয়েছে। ওকে, তো এটা কিন্তু করবে, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? এই যে তারপর দেখো, যে অর্থশাস্ত্রের ভাষায় গুরু ভূমিকা, গুপ্তচরদের ভূমিকা নিয়ে প্রচন্ড গভীর আলোচনা করেছিল। স্পাইদের কিভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু, গুপ্তচরদের কিভাবে ইউজ করতে হবে, আর এখানে কিন্তু ডিটেলস উনি বলেছেন কৌটিল্যতা লেখা, ঠিক আছে? তো অর্থশাস্ত্রের 18 জন বিশেষ ব্যক্তির কথা তোমার এখানে কৌটিল্য বলছে, যাদের উপর বিশেষ নজর রাখা দরকার কৌটিল্যের মত, ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এদের মধ্যে মন্ত্রী, পুরোহিত, সেনাপতি, যুবরাজ, অমর পরিষদের অধ্যক্ষ, দেবাড়িত, কারাগারের প্রধান শিক্ষক, পৌর আইনের প্রধান কথা, খনি কারখানার প্রধান পর্যবেক্ষক, লোকপাল, সীমান্ত রক্ষক, এগুলো মুখস্থ করতে হবে, আমরা খালি একবার একটু রিডিং দিয়ে গেলে, ঠিক আছে? মেইন যে জিনিস দরকার সেগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে? তো এই পার্টটা কিন্তু এবার তোমার এখানে খেয়াল রাখতে হবে, বুঝতে পারলে? এই হচ্ছে টোটাল তোমার কৌটিল্য থিওরির মধ্যে এই দুটো পর্ব এখানে আসছে। ওকে, প্রাচীন ভারতে বৌদ্ধ, জৈন ভিক্ষুদের গুপ্তচরে কাজে লাগানো প্রায় রীতির পর্যায়ে চলে গেছিল। এদের বলা হতো তাপস দান গুপ্তচর, ঠিক আছে? আর ইনি কিন্তু এই যে বিশেষ ধরনের মহিলা গুপ্তচর নিযুক্ত করার কথা কিন্তু কৌটিল্য বলছে সেই টাইমে, যেটা এখনো কিন্তু সারা পৃথিবীব্যাপী ফলো করা হয়, ঠিক আছে? আর এই জিনিসগুলোই তোমার ব্রিটিশ পৃথিবীর অন্যান্য দেশ ফলো করে নিজেদের নামে দিয়ে দিচ্ছে স্কিম, ঠিক আছে? তো সেই পার্টটা বেরোচ্ছে, কারণ আমরা কখনোই কপিরাইট রাখিনি আমাদের স্ক্রিপচারে। তো তার জন্য বিভিন্ন লোক বিভিন্ন ভাবে এগুলো ইউজ করে নিজেদের নাম ভাঙিয়ে দিতে পারে, ঠিক আছে? কৌটিল্যই কিন্তু বলেছেন যে পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট বন্ধু বলে প্রকৃতিতে কিছু নেই। একটাই মাত্র কনস্ট্যান্ট, সেটা হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট, ঠিক আছে? এটা কিন্তু মেইন হচ্ছে তোমার কৌটিল্যের বাণী, ঠিক আছে? এই বই থেকে, অর্থশাস্ত্রে। কিন্তু হেনরি কিসিঞ্জার নিজের নামে সেটা তিনি চালিয়ে দেন। হেনরি কিসিঞ্জার তো তুমি নিশ্চয়ই চেনো, তাই না? ইউএস এর তো এরকম ছিল, ফরেন অ্যাফেয়ার্স, বুঝতে পারছো? তো তার মানে আমরা যেগুলো কপি পেস্ট, মানে আমরা এরকম কপিরাইট কিছু রাখিনি কোনো জিনিসের, কোনো জিনিস রাখিও না, তো তার জন্যই বেসিক্যালি আমাদের জিনিসগুলো সব নিয়ে লোকের নিজের নামে ভাঙিয়ে খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই পার্টটা রয়েছে। তো এইভাবে জিনিসগুলো বুঝতে হবে, যত রিয়েল লাইফ দিয়ে বুঝবে তত পড়তে কম হবে, এবং তত সুন্দর করে অ্যানালাইজ করতে পারবে। যদি মুখস্থ করতে যাও কিচ্ছু মনে রাখতে পারবে না, গ্যারান্টি করে, ঠিক আছে? কারণ হিউজ ডাটা এখানে, রাজেশ্বরী হিউজ, ঠিক আছে? মেইন মেইন মাথায় খাতায় রাখতে হবে, মাথায় খাতায় রাখতে হবে। কারণ খুবই ডেঞ্জারাস লোক হেনরি কিসিঞ্জার, ঠিক আছে? ইউএসকে যে এই যে পজিশনে লাস্ট 60-70 বছরে উনি যে পাওয়ারফুল পজিশনে নিয়ে যাওয়াতে হেনরি কিসিঞ্জারের ভ্যালু বিভৎস,
ঠিক আছে, এখন তো দেখো সিএসসি প্রিপারেশন নিচ্ছ তো এগুলো তো বই পড়ার অপশন নেই, কিন্তু কখনো টাইম পেলে হেনরি কিসিঞ্জারের রাইটিং পড়বে বা ওনার উপর লেখা যেসব বই আছে পড়তে পারবে। জাস্ট মাস্টার ব্লাস্টার যেরকম বলা হয় না, উনি হচ্ছে সেই রকম লোক। ঠিক আছে, না নয় 37 বছর অভিজ্ঞতা, হেনরি কিসিঞ্জারের 50, 60, 70 বছরের উপরে অভিজ্ঞতা, কারণ ওনার বহু বয়স, এখন মনে হয় ওনার 100-র উপরে বয়স হয়ে গেছে হেনরি কিসিঞ্জারের। এই যে বাংলাদেশে বাংলাদেশ তৈরি হলো, তো তার পেছনে বেসিক্যালি এখানে তখন ইন্ডিয়াকে অ্যাটাক করতে ইউএসএ, ঠিক আছে, তো সেরকম পজিশনে ছিল, কিন্তু ওই টাইমে কেন করেনি, তো তার পেছনে ক্রুশিয়াল ভূমিকা ছিল হচ্ছে হেনরি কিসিঞ্জারের। ঠিক আছে, ইন্দিরা গান্ধীকে চোখে দেখতে পারতো না, যাই হোক, তো সেগুলো অনেক, দেখো ওটা আলাদা আলাদা হিস্ট্রি, বলতে গেলে অনেক টাইম লাগবে। ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে। ওকে, তো এই হচ্ছে টোটাল তোমার থিওরি, তোমার কৌশলে এই জিনিসগুলো তোমার খেয়াল রাখা দরকার। বুঝতে পেরেছো? তো বুঝতে না পারলে যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে বলো। এই হচ্ছে মেইন কনসেপ্ট যেটা আমি তোমাকে বললাম, এই জিনিসগুলোই তোমার বেসিক্যালি খেয়াল রাখতে হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ। আর যদি কনক্লুশন বলো, কনক্লুশন 36 পেজে চলে যাও, সেখানে তুমি এখানে উপসংহার বা কনক্লুশন পার্ট এখান থেকে তুমি নিতে পারো। ঠিক আছে, পেজ নাম্বার 36, থার্ড প্যারা। ওকে, পেয়েছো? পেজ নাম্বার 36 এর থার্ড প্যারা থেকে তুমি কনক্লুশন পার্টটা নিতে পারো। এখান থেকে যে টাইপের কোনো কোশ্চেন আসবে, কারণ দেখো আমি সবসময় বলেছি রাজস্থানী কোশ্চেন দেখার সময় ইন্ট্রো, বডি, কনক্লুশন, তোমার পয়েন্ট অফ ভিউ, এই জিনিসগুলো তোমার মাস্ট, জিএসএ বা অপশনাল করতে যেখানে হোক সব জায়গায়। তো তার জন্য এই জিনিসগুলো তোমার খেয়াল রাখা দরকার। এবার বলো, যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে বলো, পুরো আমরা কভার করে নিলাম। কঠিন না। সেটা বলুন, রিয়েল গ্যাংস্টার, রিয়েল গ্যাংস্টার হচ্ছে হিন্দি প্যাসেঞ্জার। রিয়েল গ্যাংস্টার হচ্ছে হিন্দি প্যাসেঞ্জার। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। কখনো দেখো, কখনো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোয়ারি কনফিউশন থাকলে কিন্তু বলবে, ঠিক আছে। সিএসসি এক্সাম দেখো আমি প্রত্যেকদিন বারবার বলি, এটা কনসেপচুয়াল এক্সাম, ঠিক আছে, মুখস্থ করলে কিচ্ছু পারবে না। ওকে, তো এই হচ্ছে টোটাল জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার এক্সামের পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, আমাদের এনশিয়ান তোমার বেসিক্যালি ইন্ডিয়ান পলিটিক্যাল থটে তোমার কিন্তু এই পার্টটা কিন্তু আমাদের হচ্ছে, তাই না? বুঝেছো? তো এইভাবে হচ্ছে আমাদের এই পার্ট কমপ্লিট হচ্ছে। নেক্সট আসছি আমরা মধ্যযুগের ভারতীয় রাষ্ট্রচিত্র। এখানে অল্প অল্প আমরা বেশি দেখি, বেশি জিনিস দেখবো না এখান থেকে। পরে এবার পেজে তুমি চলে এসো 49 পেজ। ঠিক আছে, 49 পেজ চলে এসো, জিয়াউদ্দিন বারুনি। পেয়েছো? এই বই 49 পেজ। এতক্ষণ আমরা এনশিয়েন্ট পড়লাম, এবার একটু মেডিয়েভেলে আসবো। মেডিয়েভেল মানে মুসলিম শাসনে তোমার চলে আসছে। মুসলিম শাসনে বেসিক্যালি মেইন মেইন যারা করতে হবে, যেগুলো তোমার অন্যান্য জায়গায় কাজে লাগবে, আমরা সেটাই ফোকাস করবো। তার মধ্যে তোমার গুরুত্বপূর্ণ রয়েছে তোমার জিয়াউদ্দিন বারানি। পেয়েছো? 49 পেজ খুঁজে পেয়েছো? রাজশরী করো বানানি, হ্যাঁ, ওকে ওকে। তো এখানে তোমার খেয়াল রাখা দরকার, দেখো যখনই কোনো কারো ব্যাকগ্রাউন্ড লিখছো, কোথায় জন্ম, কত সালে জন্ম, কবে মারা গেছে, ব্যাকগ্রাউন্ড কি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, তো তার পড়াশোনা কোথা দিয়ে, ঠিক আছে, এই জিনিসগুলো কি তোমাকে তুমি খেয়াল রাখা দরকার। তার বাবা মাকে কোথা দিয়ে আসছে সে, এই জিনিসগুলো খেয়াল রাখতে সবসময় মুক্ত রাখতে হবে। জিয়াউদ্দিন মারানি তুমি যখন পড়ছো, এখানে খেয়াল রাখা দরকার যে উনি আসছে কোন টাইমে, 14শ শতাব্দী খ্রিস্টাব্দে। প্রখ্যাত ঐতিহাসিক জিয়াউদ্দিন বাহানী ছিলেন মধ্যযুগের সুলতানি আলম আমলে ইসলামী রাষ্ট্র দর্শনের বিশিষ্ট ভাষ্যকার। ইসলামী রাষ্ট্র দর্শন নাম শুনে বুঝতে পারছো, মুসলিম তোমার বেসিক্যালি রাষ্ট্র দর্শনের বিশিষ্ট ভাষ্যকার। তার গভীর আত্মবিশ্লেষণের পরিচয় পাওয়া যায় তার রচিত তারিখ ই ফিরোজ সাহিত্য। ঠিক আছে, আর ফতোয়া ই জাহানদারি এই গ্রন্থটি। জিয়াউদ্দিন বাহানীর লেখায় সম্পর্কে আমরা এগুলো জানতে পারি। তার পূর্বপুরুষরা ছিলেন তুর্কি অভিজাত গোত্রীভুক্ত। মানে তুর্কি, তুর্কি মানে তোমার এখানে এখন যেটা টার্কি, টার্কি সেখান থেকে আসছে basically, ঠিক আছে। তুমি এখন মুসলিমদের, এখনো তুমি দেখবে যে মুসলিমদের বিভৎস পরিমাণে জাস্ট কানেকশন, ওরা কানেক্টেড ফিল করে তোমার বেসিক্যালি টার্কির উপর। ঠিক আছে, এবং সেটা বহু আগে থেকেই আসছে, পিরিয়ড দেখা হয় তো কন্টিনিউয়াসলি। তো সেই পার্টটা রয়েছে, ওকে, টার্কদের। তারপর যে খিলাফত আন্দোলন যে পার্ট আছে, তো সেখানে স্টার্টিং হচ্ছে তোমার এখান থেকে, টার্কি থেকে। ওকে, খিলাফত আন্দোলন প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে ইসলামিক শাসন ব্যবস্থা, এই জিনিসগুলো রয়েছে। ওকে, যেগুলো পরবর্তীতে আসছে, আমি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি। তো বারানি নিজে ছিলেন হচ্ছে তুগলক সুলতান মোহাম্মদ বিন তুগলকের সভাসদ। তো ফিরোজ শাহ তুগলক শাসন ক্ষমতায় আসায় সুলতানের পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হন। সুলতান ফিরোজ শাহ তুগলকের পৃষ্ঠপোষকতা লাভের আশায় তার বর্তমান নাম দেন তারিখ ফিরোজ শাহ। তো এই যে যে ধরো জার শাহ সম্পর্কে আমরা পড়ছি, কি কি বই লিখেছে, কত সালে লিখেছে, তার মূল বিষয়বস্তু কি,
এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে। তারিখ ফিরোজ শাহী কবে লেখা হচ্ছে? 1537 সালে। এখানে গিয়াসউদ্দিন বলবন থেকে ফিরোজ শাহ তুগলক অব্দি 8জন সুলতানের শাসনকালে বর্ণনা করা হচ্ছে। তো দেখো এই সময় যারা যারা রাইটার লিখছে তারা হচ্ছে সবসময় কি কি ভালো ভালো কাজ করেছে সবসময় তাইগুলো লেখে। কারণ সেগুলো লেখার জন্য পয়সাই দিচ্ছে রাজা থেকে। তো যখন যে পয়সা দিয়ে যে কাজ করাচ্ছে তখন তার বুদ্ধ কীর্তি গুণ কীর্তি হবে, ঠিক আছে। তো সেইভাবেই ভাবে কিন্তু কন্টিনিউসলি সেই কাজগুলো করা হয়েছে এবং সবসময় কিন্তু সেইভাবেই করা হয়। এইভাবে কিন্তু তাদের ধরো যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধে যে জিতলো সে যখন নিজের হিস্ট্রি সে যখন হিস্ট্রিটা লেখে তখন কোন লেভেলের হবে তো বুঝতেই পারছো, ঠিক আছে। তো ঠিক সেরকম হচ্ছে তোমার এই বইগুলো ঠিক সেভাবেই এসছে। সুলতানি যুগে রাষ্ট্র শাসন আর সমাজ ব্যবস্থায় বিশ্বাসযোগ্য বিবরণ পাওয়া যায় জিয়াউদ্দিন বাহরানির রচনা, ঠিক আছে। সুলতানি আমল সম্পর্কে আমরা জানতে পারি। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি 1285 সালে বরণ নামক গ্রামে জন্মগ্রহণ করে। বারুণী ছিলেন ঐতিহাসিক এবং তথ্য পঞ্জিকার। তিনি তারিখি ফিরোজ শাহী গ্রন্থে কয়েকজন সুলতান এবং অভিজাত আমলের কথোপকথনের কথা উনি বলছে, ঠিক আছে, যেটা আমরা দেখতে পারি। বারুণীর সঙ্গে প্রখ্যাত সুফি সন্ত শেখ নিজামুদ্দিন আউলিয়াকে তোমার 1236-এ জন্ম, 1387 মৃত্যু, এবং প্রখ্যাত উর্দু কবি এবং সাহিত্যিক আমির খসরু, ঠিক আছে। আমির খসরু নাম তুমি শুনেছো প্রচুর, ছোটবেলায় আমরা কিন্তু পড়েছি সেই হিসাবে। আমির খসরু 1553 থেকে 1325-এর গভীর বন্ধুত্ব ছিল, ঠিক আছে। বারুণীর চিন্তাধারা ছিল ধর্মভিত্তিক, তার বিশ্লেষণ ছিল বাস্তবমুখী, তার মূল চিন্তা ছিল সামাজিক স্থিতি প্রতিষ্ঠা করা, ঠিক আছে। গোড়া সুন্নি মতাদর্শকে অনুসরণ করে তিনি সুলতানি আমলের রাষ্ট্রচিন্তা বিশ্লেষণ করেছেন। ওকে। তো দেখো দেখো আহ, আহ, হিন্দু ধর্মে যেরকম কাস্ট সিস্টেম রয়েছে, মুসলিমদের আরো ডেঞ্জারাস লেভেলের কাস্ট সিস্টেম কিন্তু বিলং করে কন্টিনিউয়াসলি, এবং আপার কাস্ট লোয়ার কাস্ট, ঠিক আছে, সেই হিসাবে বিভৎস ডেঞ্জারাস মুসলিম সমাজে। ওকে। তো সেই হিসাবে এরকম ভাবার কোনো ব্যাপার নেই যে মুসলিম মানেই সবই এক, ঠিক আছে, তো সেই কিন্তু না। তো সেই পার্ট গুলো তুমি এখন দেখো পাকিস্তানের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। যেরকম সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, আহমেদিয়া যারা আছে, আহমেদিয়া মুসলিমদের মুসলিম বলে তারা গণ্য করেন। লোয়ার কাস্ট, আল্ট্রা লোয়ার, ম্যাক্স প্রো লোয়ার কাস্ট হিসেবে দেখা হয়, ঠিক আছে, তাদের তোমার এখানে এই যে আহমেদিয়া মুসলিমদের তাদের মুসলিম হিসেবে দেখা হতো। তো বুঝতে পারছো, তো এরকম কাস্ট সিস্টেম কিন্তু ওখানে কম মারাত্মক হারে রয়েছে মুসলিমদের মধ্যে। তো এখানে তোমার সেই হিসাবে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই জিনিসগুলো বলছে তার ব্যাকগ্রাউন্ড ওনার লেখায় জিনিসগুলো কি আছে, তার মধ্যে মেইন টেক্সট হচ্ছে শিয়া আর সুন্নি, আর তার মধ্যে আবার সাব ক্যাটাগরি তো প্রচুর রয়েছে, ঠিক আছে। তো এইখানে বারুনি যেটা লিখছে তোমার এই যে গোয়া সুন্নি মতাদর্শকে অনুসরণ করে তিনি সুলতানি আমলের রাষ্ট্রভাবনা বিশ্লেষণ করেছেন, ঠিক আছে। তিনি কি মনে করতেন দেখো যে শাসক সবসময় আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে এবং রাষ্ট্র পরিচালনা করবে এবং মিথ্যাচার এড়িয়ে চলবে, ঠিক আছে। তো এই যে যে তার কনসেপ্ট কিন্তু সেই হিসাবে আসছে। এখানে তার গ্রন্থ ফতোয়া-ই জাহানদারিতে তিনি ইসলামের রাজতন্ত্রের অবস্থান, রাজতন্ত্রের প্রতি সুলতানের ব্যবহার, শাসকের কর্তব্য দায়িত্ব এসব ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে তার লেখা, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাই। ওকে। এরপরে বেশ তিনি বংশ পরম্পরা ভিত্তিক কঠোর শ্রেণী কাঠামোকে সমর্থন জানিয়েছেন। মানে কি, মুসলিমদের যে কাস্ট সিস্টেম সেটাকে তিনি মারাত্মক হারে সমর্থন করেছেন। মানে যাতে মানে হিন্দুদের যে কাস্ট সিস্টেম সেই জিনিসটা কাস্ট সিস্টেম আরো বেশি করে মুসলিমদের মধ্যেও আসে, কিন্তু সেটা দরকার মুসলিমদের মধ্যে। তো সেটা কিন্তু সেই হিসাবে তিনি আরো বেশি করে যাতে হয় সেটা কিন্তু সেই হিসাবে আমি ফোকাস করেছে সবসময়। ওকে, যেটা কিন্তু আমরা দেখতে পাই। তো তার জন্য আমি এক্সাম্পল দিলাম যে পাকিস্তানে কেন তোমার ওই যে লোয়ার কাস্ট মুসলিমদের কিভাবে ধ্বংস করা হচ্ছে, ঠিক আছে। তো সেই ব্যাপার কিন্তু রয়েছে। তো ও বুঝতে পারছো তো, আমি তার জন্য দেখো পার্ট ধরে বললাম যে আহমদিয়া মসজিদ। ওকে। যেরকম এরকম আমাদের এরকম দেখো ব্রাহ্মণপত্রে বসে শুধু তো সেগুলো তো আছে, এবং তারপরে বিভিন্ন ভাগে বিভক্ত, ঠিক সেরকম মুসলিমদের মধ্যে আরো ডেঞ্জারাসলি ভাবে কিন্তু ভাগ করা। আর পাকিস্তানে খালি আহ লোয়ার কাস্ট থেকে আসার জন্য তোকে ধরে ধরে কিন্তু সেই সবে শেষ করা হচ্ছে, এবং ক্লাস ক্লাস হতেই থাকে রেগুলার রুটিনের মতো। সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এই পার্টটা এখানে কিন্তু রয়েছে। আমি একটু ডিটেলসে বললাম যে ব্যাকগ্রাউন্ডটা কোন কোন ভাবে আসছে, ঠিক আছে। ওকে। বেশ। আচ্ছা, মুসলিম শাসকেরা শক্তি জোরেই শাসন ক্ষমতা বসেন এবং খলিফাদের থেকে সুলতান এখানেই করবেন। ত্রয়োদশ চতুর্দশ খ্রিস্টাব্দে ভারতে মুসলিম সম্প্রদায়কে শুধু শরীয়ত নির্দেশ পালন করে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। এমনকি শরীয়তকে রক্ষা করার জন্য শরীয়তকে অতিক্রম করা প্রয়োজন বলে বলপ্রয়োগ এবং কঠোর শাস্তি প্রদানের প্রয়োজন ছিল। এই ব্যাপারে তিনি সুলতান গিয়াসউদ্দিন বলবনকে পূর্ণ সমর্থন করেন, ঠিক আছে। ওকে। নেক্সট। বেশ, এই হিসাবে তারা কিন্তু বলছে যে দেখো যে তার আশঙ্কা ছিল সুলতানের হাতে চরম ক্ষমতা না থাকলে মুসলমানরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু গিয়াসউদ্দিন মানি ভাবতো যে উনি কিন্তু মনে করতেন যে যদি সম্পূর্ণভাবে
সুলতানের হাতে চরম ক্ষমতা না দেওয়া হয় তাহলে মুসলিমরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, অন্যান্য মুসলিমরা, এবং সমাজে আইন শৃঙ্খলা রক্ষার কাজ সুষ্ঠুভাবে হবে না। ঠিক আছে? এবং তাহলে শুধু মুসলিমরা না, হিন্দুরাও বিদ্রোহ শুরু করবে। ঠিক আছে? তখন প্রবলেম হবে। প্রকৃত অর্থে ক্ষমতাসীন সুলতানই পারবেন অভিজাততন্ত্রকে নির্ভরযোগ্য আমলাতন্ত্রে পরিণত করতে। তো গিয়াসউদ্দিন কিন্তু এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি বলছে। তো এগুলো আমরা এই হিসাবে দেখতে পারি। এই হচ্ছে ওনার কনসেপ্ট। ঠিক আছে? ওনার থিওরি বেসিক্যালি কিভাবে সোসাইটি কন্ট্রোল করতে হবে এবং ইসলামিক শাসন নিয়ে আসতে হবে সব জায়গাতে। সেই হিসাবে উনি কিন্তু মানে এই যে জিয়াউদ্দিন বার্নির লেখা কিন্তু আমরা সেই হিসাবে দেখতে পাই। ঠিক আছে? সুলতানতন্ত্র কিভাবে নিয়ে আসবে এবং কোন ভাবে সেই জিনিসগুলো কভার করবে, তো সেই পার্টটার কথা এখানে কিন্তু ফোকাস করা হচ্ছে। এই যে সুলতানি শাসনের রাষ্ট্রের চরিত্র কিরকম হবে, সেই জিনিসটা উনি বলছেন। ওকে? যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তুমি একবার রিডিং দিলে এগুলো মনে পড়ে যাবে, কারণ দেখো এগুলো কিন্তু অলরেডি পড়া, তাই না? আমরা ছোটবেলায় 6, 7, 8, 9, 10 অলরেডি কিন্তু জিয়াউদ্দিন বারানি, এই যে সুলতানি আমল সম্পর্কে পড়েছি। একবার রিডিং দিলেই তুমি পুরো মনে পড়ে যাবে, কারণ এখানে নতুন কিছু নেই, অলরেডি তুমি সব জানো। তার জন্য আমি আর সেই জিনিসগুলো কিন্তু আর তেমন বলছি না। ঠিক আছে? কারণ একই জিনিস ঘুরে ফিরে আসছে যে কোন বংশগুলো পর পর আসছে এবং ইসলামিক শাসন এখানে এই দেশে, এই যে বেসিক্যালি সোনার হরিণের দেশে যদি শাসন করতে হয়, সব ধ্বংস করতে হয়, সেগুলো কিভাবে নিতে হবে, নিজের পাওয়ারে আনতে হবে। তো সেই জিনিসগুলো করার জন্য কোনো সিস্টেমেটিক ওয়েতে কিভাবে কন্ট্রোল করতে হবে যাতে বিভিন্ন ধরনের কোনো আন্দোলন না হয় বা বিদ্রোহ না হয়, তো সেই জিনিসগুলো সবসময় মাথায় রেখে কিভাবে করতে হবে। তো সেই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি সেই সেভাবে করা হয়েছে। ঠিক আছে? তো সেই পার্টটা রয়েছে, যদিও দেখো স্কুলের যে বই রয়েছে এগুলো হেভিলি রিভাইজ। ঠিক আছে? তো সেগুলো দেখতে হবে না। তো তার জন্য অন্যান্য বই পড়তে হয়। যাই হোক, আমি সেগুলো বলছি না। ঠিক আছে? কারণ অনেক যেগুলো আমাদের স্কুল কলেজে যেসব বই পড়ায় হেভিলি রিভাইজড। ঠিক আছে? মানে সো কল্ড সেকুলার বই এগুলো। ঠিক আছে? ভোট ব্যাংকের উপর বেস করে ওইসব বই লেখা। তো যাই হোক, তো তার জন্য বাইরের বই পড়তে হয়, তাহলে বুঝতে হবে। যতগুলো দেখো, যতটুকু আমাদের এখানে এক্সামের পয়েন্ট অফ ভিউতে দরকার, তো আমি ততটুকু সেইটুকু বললাম। নাহলে কোনভাবে ইসলামিক শাসন আমাদের দেশে ছিল বা কি করেছে, তো সেগুলো স্কুল বা এইসব বই পড়লে বুঝতে পারবে না, আলাদা বই পড়তে হবে। ঠিক আছে? তো যাই হোক, তো এইটুকু হচ্ছে তুমি এখান থেকে দেখো। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। ঠিক আছে? একটা রাইটার আছেন, তোমার বিভিন্ন রাইটার আছে, তো তাদের বই পড়লে তুমি সেগুলো জানতে পারবে কিরকম শাসন ছিল আর কি কি হতো আমাদের এখানে। ওকে, যাই হোক, তো মানে সুলতানি শাসন, তারপরে মুঘল শাসন কি কি হয়েছে। ঠিক আছে? যাই হোক, তো এইখান থেকে এইটুকু তোমার দেখতে হবে। মানে যেহেতু তোমার মিডিল টাইমে, মানে মিডিল এজের যে আমাদের যে পলিটিক্যাল থিওরি তুমি যদি বলো, তো সেখানে সেই টাইমটাতে মানে ইসলামিক যেসব আইডিওলজি আছে, তো সেখানে জিয়াউদ্দিন বারানি ওই টাইমে মিডিল এজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের এটা ফোকাস করা দরকার জিয়াউদ্দিন বারানি। ঠিক আছে? আর তুমি একবার দুবার রিডিং দিলে বুঝতে পারবে কি এখানে রয়েছে। ওকে, আচ্ছা সবাই বুঝতে পারলে? বলো। যদি এমনি তুমি এর উপর আলাদা ডিটেলে বই পড়তে চাও আমাকে বলো, আমি তোমাকে রাইটার বলে দেবো। ঠিক আছে? প্রচুর রাইটার আছে বলে। অরিজিনাল তুমি এখানে বেসিক্যালি আমাদের সুলতানি শাসন, মুঘল শাসনে কি কি হয়েছে এই জিনিসগুলো জানা জন্য তুমি যদি চাও, সে আমাকে বলো, রাইটারের নাম বলে দেবো। ঠিক আছে? নাহলে আরো প্রবলেম হচ্ছে, দেখো মেইন প্রবলেম হচ্ছে আমাদের এখন লোকজন সিনেমা দেখে ভাবে ওইটা মনে হিস্ট্রি হয়েছিল। কত লোকজন মানে ভাবে যে ওই আকবর, যোধা আকবর আমি দেখে নিয়েছি, আরে বাপরে আমার মুঘল শাসন বোঝা হয়ে গেছে। তো এই জিনিসগুলো মানে কি বলবো, শিক্ষায় কেউ পিএইচডি লাভ করলে যেরকম হয়, তো ঠিক সেরকম যদি ভাবে যে হ্যাঁ মুঘলদের টাইম আমি যোধা আকবর দেখে নিয়েছি, আমি বোঝা হয়ে গেছে মুঘল টাইম কি ছিল আমাদের দেশে। তো এই যে যে জিনিসগুলো হচ্ছে প্রবলেম। ঠিক আছে? তো সেই ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, 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 একদম। ঠিক আছে, তবে এবার আমরা আবুল ফজলের দিকে আসবো। জিয়াউদ্দিন বার্নি গেল, ওখানে এখান থেকে ফোকাস করতে হবে। নেক্সট আসছে আবুল ফজল। তো আবুল ফজল হচ্ছে, দেখো জিয়াউদ্দিন বার্নির বিবরণে যেমন সুলতানি যুগের রাষ্ট্রভাবনা আমরা দেখি, সেই আবুল ফজলের কাছ থেকে কিন্তু আমরা তার মোগল টাইমের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আবুল ফজল হচ্ছে মুঘল যুগের রাষ্ট্র দার্শনিক। ঠিক আছে? আবুল ফজলের থেকে মানে জিয়াউদ্দিন বার্নির থেকে আবুল ফজলের যে তথ্য সেটা অনেক বেশি তথ্যনিষ্ঠ, ধর্ম অনুশাসন মুক্ত এবং সুশৃঙ্খল ভাবে কিন্তু লেখা ছিল। ঠিক আছে? আবুল ফজলের লেখা যেগুলো আমরা দেখতে পারি। ওকে, আবুল ফজল কিন্তু সবসময় দেখাচ্ছে যে রাজনীতিকে ধর্মভিত্তিক মনে করেননি। তার চোখে, ঠিক আছে, আবুল ফজলের মতে তোমার ইসলাম হচ্ছে পরমত সহিষ্ণু, বিভিন্ন ধর্মের সম্প্রদায় মানুষের মধ্যে সহভ্রাতৃত্বে বিশ্বাসী। এটা কে বলছে? আবুল ফজল তার রাইটিং এ বলছে। ওকে, এই আবুল ফজল কিন্তু পুরো আহ, হিন্দুস্তান বেসিক্যালি নিজের আন্ডারে আনার জন্য, মানে মুসলিমদের মানে মুঘলদের আন্ডারে আনার জন্য ইসলামকে ভারতীয়করণের কথা কিন্তু বলেছে। ঠিক আছে? এবং তার উপরে যোগ দিয়েছে, এবং তার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই জিনিসগুলো কিন্তু সে করেছে আবুল ফজল। ওকে, তো যেগুলো তার ইম্প্যাক্টও আমরা দেখছি, কারণ মুঘল টাইমে কিন্তু তাদের যে পাওয়ারফুল যে কিং, বিভৎস পরিমাণে কিন্তু বেড়েছিল।
হিউজ এলাকা কিন্তু মোগলদের আন্ডারে ছিল, তাই না? তো সেই পার্টটা। তো 23 বছর বয়সে 1574 সালে বাদশাহ আকবরের সাথে আবুল ফজলের সাক্ষাৎ হয়। কালক্রমে বাদশাহের স্নেহধন্য পৃষ্ঠপোষকতা এবং নিজের পাণ্ডিত্যপূর্ণ যোগ্যতার জন্য মোগল দরবারে রাজনীতিতে বিশিষ্ট স্থান দখল করে কে? আবুল ফজল। ঠিক আছে। আচ্ছা। তো গোঁড়া মুসলিমদের থেকে আবুল ফজল হিন্দু ঘেঁষা, অগ্নি উপাসক এবং মুক্তমানা হিসেবে পরিচিত হয়ে থাকে। শেষ পর্যন্ত আবুল ফজল দাক্ষিণাত্যে বিদ্রোহ দমন করতে যখন ব্যস্ত ছিল, আকবরের ছেলে সেলিম, ঠিক আছে, এই চক্রান্তে আবুল ফজলকে কিন্তু সেলিম হত্যা করে দেয়। ঠিক আছে, কারণ তার পরধর্ম সহিষ্ণুতার দর্শন তারপরে অনেকের কাছে অপ্রিয় করে তুলে দিয়েছিল। ঠিক আছে, মানে অন্য রিলিজিয়ানকে যে ভালোভাবে দেখতো আবুল ফজল, এটা ওদের মানে কিছু শাসকদের তাদের কোনোভাবে পছন্দ হতো না। ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে, তার জন্য আবুল ফজলকে কিন্তু মেরে ফেলে কে? সেলিম। ঠিক আছে। সেলিম মানে কি? সেলিম মানে তো বুঝতে পারছো, আকবরের ছেলে কথা কেন বলা হচ্ছে, জাহাঙ্গীরের কথা আমি বলছি। ওকে। তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, তিনি রাজতন্ত্রকে একটি ঐশ্বরিক প্রতিষ্ঠান বলে মনে করতেন এবং সুচুক্তির সঙ্গে তুলনা করেছেন। আর তিনি উলেমাদের উপরে বাদশাহ স্থান নির্দিষ্ট করেছেন, না আগে তার আগে উলেমারা কন্ট্রোল করতে। ওকে। উলেমা বলতে যেরকম ব্রাহ্মণরা বেসিক্যালি সব আগে কন্ট্রোল করতো, মানে বেসিক্যালি রাজার উপরে হচ্ছে উপদেষ্টা হিসেবে তারা থাকতো, ঠিক সেরকম মুসলিমদের মধ্যে উলেমা। কিন্তু এরা এসে পাওয়ারে এসে রাজার অবস্থান উলেমাদের উপরে পড়ে। ঠিক আছে। এবং সেই হিসাবে দ্রুত সবার মানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সেই পাওয়ারটা দরকার, তো তার জন্যই কিন্তু সেই চেঞ্জ কিন্তু সে করছে। ওকে। তো মুসলিম আইনের অন্যতম উৎস হচ্ছে হাদিস, অর্থাৎ পয়গম্বরের অলিখিত বাণী, যার ব্যাখ্যা দেন হচ্ছে খলিফা। ঠিক আছে। তো এই পার্টের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। মুসলিম আইনের মধ্যে কথা হচ্ছে হাদিস থেকে আসছে, সেটা বলছে যেটা হযরত যে পয়গম্বরের অলিখিত বাণী, যার ব্যাখ্যা দেন হচ্ছে তোমার খলিফা। ওকে। তো আবুল ফজলের ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ উল্লেখ করেছে যে বাদশাহ আকবর প্রজাদের প্রতি ন্যায় বিচার করায় আগ্রহী ছিলেন। তো এখানে মনে রাখতে হবে, আবুল ফজল মনে করতো যে আইন এবং ন্যায় বিচারের গতিপথে স্বৈরতান্ত্রিক পথে অবহিত করা কোনো মতেই উচিত নয়। আকবরের আদর্শবাদী রাষ্ট্র ও চিন্তার প্রধান শরিক ছিল আবুল ফজল। ঠিক আছে, মানে অন্যান্য মুসলিম রাজাদের তুলনায় ও অনেক বেশি ওপেন ছিল, এবং সেই হিসাবে যে রাষ্ট্রের পথ প্রদর্শক হিসেবে সে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, যেভাবে রাষ্ট্র তার চালনা করতো। তো তার জন্য কিন্তু আকবরের টাইমে কিন্তু বীভৎস বড় হয়েছিল কিন্তু তার কিংডম, মুঘলদের কিংডম, তাই না? এগুলো কিন্তু আমরা দেখতে পাই। কারণ সে কিন্তু দেখো সে ডিপ্লোমেসি বীভৎস সুচতুর ভাবে কিন্তু কাটিয়েছিল। কারণ দেখো মুঘল টাইমে কিন্তু খেয়াল করো যে সে কিন্তু বুঝতে পেরেছিল মোগলরা আকবরের টাইমে যে আমি রাজপুতের উপর এগেছে রাজপুতকে অ্যাটাক করে, সে কিন্তু করতে পারছে না, বেসিক্যালি ধ্বংস করতে পারছে না। তো তখন কিন্তু সেখানে বিবাহ সূত্র করে পুরো রাজপুতটা নিজের কন্ট্রোল করে নিল, তাই না? তো সেই পার্টটা কিন্তু আমরা দেখেছি। ওকে। বিবাহ সূত্র সব রাজপুত নিজেদের আন্ডারে করে নিলেন, আমি জামাই হয়ে গেছি। ওকে। তো সেইভাবে কিন্তু তাহলে আর তার অপশনটা থাকলো না, মানে তারা তাকে আর তারা এগেছে আর তারা হামলাও করছেন, আর পুরোপুরি তাদের আন্ডারে তোমার সেই মিত্র সম্পর্ক হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা ওই টাইম থেকেই দেখেছি। তো তার জন্য কিন্তু আরো বিশাল বড় পজিশনে গেছিল, বা মুঘল সাম্রাজ্য কিন্তু আরো বিভৎস পরিমাণে সামনের দিকে বেড়েছিল, তাই না? তো ঠিক সেম জায়গাতেই কুঠার মেরেছিল হচ্ছে তার সুপুত্র, মানে কে? ঔরঙ্গজেব। যেই খারাপ করলো রিলেশন, তারপরে কিন্তু ডেঞ্জারাসলি ভাবে দ্রুতই মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেল, তাই না? মনে পড়ছে? বুঝতে পারছো জিনিসটা? রাজপুত কত যে জিনিসটা কিন্তু বলা হয়ে যাচ্ছে পরবর্তীকালে। এই কিন্তু স্ট্রং করার জন্য রাজপুতদের সাথে যে ভালো রিলেশন রেখেছিল, বিভৎস ভাবে কিন্তু স্প্রেড হয়েছে কন্টিনিউয়াসলি। যখন সেই রাজপুতের এগেনস্টে চলে গেছে, তখন কিন্তু তোমার আস্তে আস্তে ড্রাস্টিক্যালি ভাঙানো শুরু করে কন্টিনিউয়াসলি তাড়াতাড়ি কত ভেঙে গেল। ওকে। তো সেই পার্টের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। ওকে। ঊনবিংশ শতকের শেষ ভাগে কলকাতা এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত ইংরেজি গবেষক পণ্ডিতগণ আইনি আকবরী ইংরেজি ভাষায় অনুবাদ করে। তো আইনি আকবরী এই টাইমে তোমার ইংলিশে ট্রান্সলেট করা হচ্ছে, যেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি কন্টিনিউয়াস এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাই। ওকে। আর আবুল ফজল আকবরের উপর বীভৎস লেভেলের অবসেসড ছিল। ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে আদর্শ রাজা চাক্ষুষ প্রতিমূর্তি হলেন বাদশাহ আকবর, যাকে আল্লাহ দূত বলে তিনি মনে করতেন, এবং সেভাবে স্প্রেডও করেছে। ঠিক আছে, আকবরকে। তখন থেকে কিন্তু এই যে আল্লাহু আকবর, ঠিক আছে, যে টার্মটা না, এই টার্মটাই কিন্তু এখান থেকে কিন্তু স্প্রেড হওয়া শুরু হচ্ছে। কানেকশন গুলো আসলে ক্লিয়ার জিনিসটা, এই টার্মটা থেকে কিন্তু আবুল ফজল স্প্রেড করছে, এবং কন্টিনিউয়াসলি আস্তে আস্তে সেগুলো পপুলারাইজ করা হচ্ছে। এখনো কিন্তু তার জন্য ওই টার্মটা ইউজ করা হয়। ওকে। আর এখন তো সেটা কোন কাজে ইউজ হয় সেটা তুমি ভালো করে দেখছো, তো সেই ব্যাপারটা রয়েছে।
ওকে, তো এই পার্টটা রয়েছে, কানেকশনটা বুঝতে থাকো যে কোথা দিয়ে কোন জিনিসগুলো আসছে। ওকে, স্প্রেডটা কোন ভাবে হচ্ছে, ক্লিয়ার? এই যে আকবরের হাতে সর্বোচ্চ পার্থিব ক্ষমতা এবং সর্বোচ্চ আধ্যাত্মিক মর্যাদা একটি উপস্থিত থাকায় আবুল ফসল খুশি হয়েছিল। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, বেশ, এখান থেকে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ, এখান থেকে হ্যাঁ এর মধ্যে এখান থেকে এইটুকু তোমার এখানে ফোকাস করা দরকার। আবুল ফজলের যেখান থেকে দেখছি, এরপরে হচ্ছে যদি আরেকজন দেখা হয় যে অন্য কোন তোমার পলিটিক্যাল থিঙ্কার দেখতে হবে, মুঘল টাইমে তোমার এই হচ্ছে দেখতে হবে এখান থেকে। নেক্সট আসছে তোমার জিনিসটা একটা ফেমাস তোমার যেটা দেখা দরকার, সুফি দর্শন এখানে, ঠিক আছে? সুফি দর্শনের এখানে কথা বলা হচ্ছে যে খ্রিস্টীয় দশম শতকে 89 পেজ করো, 89 পেজে খ্রিস্টীয় দশম দশকে ইসলাম ধর্মের প্রগতিশীল অংশরূপে সুফি দর্শনের উদ্ভব ঘটেছিল, যেটা সুফির বিকাশ ঘটেছিল ইসলাম ধর্ম প্রবর্তনের পর ইসলামীয় পরিমণ্ডলের মধ্যে। ইসলাম ধর্মের শরীয়তি বা কোরআন ভিত্তিক তত্ত্বকে সম্পূর্ণরূপে গ্রহণ না করে আত্মিক চেতনার উপর গুরুত্ব দেওয়াকে সুফি মতের বৈশিষ্ট্য, এটা বলা হয়ে থাকে, ঠিক আছে? বেশ, এইটুকু এখান থেকে তোমার সুফি মতের কথাটা এখানে এইটুকু রয়েছে, ঠিক আছে? যেগুলো কিন্তু আমাদের এখনো দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এইটুকু তোমার টার্মটা মাথায় রাখা দরকার যে সুফি টার্মটার বেসিক্যালি মানে কি, যেটা ইউজ করা হয়। কোন কাজে ইউজ করা হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু জিনিসটা হচ্ছে তোমার মেইন কনসেপ্টটার মানে কি, ঠিক আছে? যে আর সেটা স্টার্ট হচ্ছে কবে থেকে, যে খ্রিস্টীয় দশম শতাব্দী ইসলাম ধর্মের প্রগতিশীল অংশরূপে সুফি দর্শন উদ্ভব হচ্ছে, ঠিক আছে? ইসলাম ধর্মের যে শরীয়তি আইন, ঠিক আছে, যে কোরআন ভিত্তিক যে তত্ত্বকে এটাকে সম্পূর্ণরূপে গ্রহণ না করে, ঠিক আছে, তোমার বেসিক্যালি আর্থিক চেতনার উপর গুরুত্ব দেওয়াকে সুফি মতের বৈশিষ্ট্য, এটা বলা হয় থাকে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট, এটা গেল সুফি পার্ট। নেক্সট এবার এসো ভক্তি আন্দোলন। তো ভক্তি আন্দোলন এসে তুমি এখানে 94 পেজ পেয়েছো। মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলন ছিল হিন্দু ধর্মের ভেতর থেকে জন্মানো ধর্মীয় সাংস্কৃতিক আন্দোলন, ঠিক আছে? এই আন্দোলনের দুটি মৌলিক ধারণা হচ্ছে মুক্তি আর হচ্ছে তোমার ভক্তি। মুক্তির ধারণাটির অর্থ হচ্ছে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে, ভক্তির পেছনে রয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, যেখানে জ্ঞানের গর্ব, ধন দৌলতের সামাজিক অর্থনৈতিক ক্ষমতার ঔদ্ধত্য নেই, আছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ভক্তের আকুতি, ঠিক আছে? তো এই হচ্ছে যে জিনিসটা বলা হয়ে থাকে হিন্দু শাস্ত্রে। তোমার বেসিক্যালি ভক্তি একটি রহস্যময় এবং দুর্বোধ্য ধারণা। নারদীয় এবং শাণ্ডিল্য ভক্তি সূত্রে, ঠিক আছে, নারদীয় মানে নারদ দর্শনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এবং শাণ্ডিল্য ভক্তি সূত্রে 4 ধরনের ভক্তির কথা বলা হয়েছে, খুঁজে পেয়েছো 95 পেজে, সেকেন্ড প্যারা। সেগুলো কি? সালোক্য, সামীপ্য, সারূপ্য এবং সাযুক্য, ঠিক আছে? ভক্ত যখন ঈশ্বরের সুদর্শন চেহারা এবং সুমধুর ভাষণের প্রতি আকৃষ্ট হয় তখন সালোক্য ভক্তি জন্মায়। যখন ভক্ত ঈশ্বরের সঙ্গে নিকট সংস্পর্শে এসেছেন বলে ভাবে তখন সামীপ্য ভক্তি জন্মায়। আর যখন ভক্ত ঈশ্বরকে কাছ থেকে দেখে তার অতি মানবীয় গুণগুলি দেখে প্রভু এবং নিজেকে প্রভুর সেবক ভাবে তখন সারল্য ভক্তি জন্মায়। কোন টাইমে কোন ভক্তিগুলো আসছে সেটা এখানে বলা হচ্ছে। আর ভক্ত এবং ঈশ্বরের মধ্যে কোনো ভেদাভেদ নেই এমতবাদ যখন আমরা দেখতে পাই সেটাকে বলা হয় হচ্ছে সাযুক্ত ভক্তি। এই চতুর স্তরকে সঠিক অর্থে ভক্তি বলা যায় না, কেননা তখন ভগবান এবং ভক্ত মানসিকভাবে একাকার হয়ে যায়। দুজনে একাকার হচ্ছে, ভক্ত এবং হচ্ছে তোমার ভক্ত স্বরূপ এবং ঈশ্বর একই সাথে একাকার হয়ে যাচ্ছে, সেইটার কথা বলা হচ্ছে এইখানে। ওকে, প্রাচীন, এইবার দেখো প্রাচীন যুগ হিন্দুদের কাছে ধর্ম বলতে পঞ্চপ্রসন্ন বোঝাতো, ঠিক আছে? সেগুলো নিয়ে দেখো আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান যে আমাদের যে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা কিন্তু ডিটেলে ডিসকাস করেছি। আচ্ছা, ওকে, তুমি এনশিয়েন্ট হিস্ট্রি তুমি পড়নি, যাই হোক, তো এখানে কিন্তু এগুলো ডিটেলসে ডিসকাস করা রয়েছে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান পার্টে, ঠিক আছে, হিস্ট্রি পার্টে। তো সেই পার্টটা রয়েছে যে কোন কোন ভাবে আমাদের হিন্দু ধর্ম কোন কোন ভাবে স্প্রেড হচ্ছে, কোন কোন ভাবে তার এনশিয়েন্ট টাইমে ছিল, কোন সময় কোন কোন দেবী দেবতাকে পুজো করা হচ্ছে এবং তাদের মাহাত্ম্য কিছু কিভাবে তাদের উৎপত্তি করছে, কি কিভাবে তাদের স্প্রেড হচ্ছে, যেমন কোনটা কি কি মানে, কি কি মিনিং, সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে তোমার সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, তাহলে এই জিনিসগুলো তুমি সহজে কানেক্ট করতে পারবে, ঠিক আছে? এখানে দেখো সিম্পল একটা কোশ্চেন বলা হচ্ছে যে পঞ্চভূষণে বসানোর কথা বলা হচ্ছে যে ভগবান বিষ্ণু, শিব, শক্তি, সূর্য এবং গণপতি ছিলেন হচ্ছে 5 জন উপাস্য দেবতা, ঠিক আছে? সে তারপরে সেই অনুযায়ী বৈষ্ণব, শৈব, শাক্ত, শৌর্য এবং গণপত্য 5টি সম্প্রদায় হিন্দুদের মধ্যে গড়ে উঠছে, ঠিক আছে? এটা সাংখ্য দর্শনে এসব ধারণা বর্জন করে শুধু প্রকৃত পুরুষ এই ধরনের উপস্থিতি আমরা পরবর্তীতে আমরা দেখতে পাই। হিন্দু ধর্মের বিভিন্ন প্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ প্রধান হচ্ছে ভক্তি, ঠিক আছে? এই যে 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 সকল দেবতার কথা আমরা বললাম, তো এখান থেকে বিভিন্ন সেক্টে কিন্তু বিভক্ত, বিভিন্ন পার্টে বিভক্ত, মানে বৈষ্ণব ধর্মাবলম্বী, শৈব, ঠিক আছে, শাক্ত, শৌর্য, গাণপত্য, এক একজনের ফলোয়ার যারা তাদেরকে সেই সেইভাবে কিন্তু বিভক্ত করা হয়ে যাচ্ছে এবং সেই সেই অঞ্চলে কিন্তু সেই
দেব দেবতার পুজো বিভিন্ন মানে সাড়ম্বরের সাথে পালন করা হয়, তাই না? তো সেই পার্টটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে কিন্তু জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হবে যে কোনটা কোন কোন ভাবে আসছে, ব্যাকগ্রাউন্ডটা কি, ঠিক আছে? পরবর্তীতে আমরা যেটা আসছি এটা অ্যানসিয়েন্ট পার্টে গেল, মিডিল মানে মধ্যযুগের হিস্ট্রি কথা বলা হচ্ছে। দেখো পরের পেজে যে ধর্মবিশ্বাস হিসাবে ভক্তির দার্শনিক তত্ত্ব গড়ে ওঠে। একদিকে দেখো এই যে ঈশ্বরের সগুণ নিরাকার সাধনার গুরুত্বপূর্ণ সাধক ছিলেন কবির। কবিরের জন্ম 1399 1518 সালে। তারপরে নানক আর দাদু, ঠিক আছে? দাদু হচ্ছে এখানে কোনো পলিটিক্যাল ফিলোসফির কথা এখানে বর্তমানে বলা হচ্ছে, ঠিক আছে? তো এইখানে দেখো যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে মধ্যযুগে হিন্দু মুসলিম জনগণের প্রতিবাদী আন্দোলনের মধ্যে এক অসাম্প্রদায়িক ঐক্য গড়ে উঠেছিল। এই ঐক্যের ভিত্তি ছিল রাজসভা থেকে দূরে পীরদের দরকার, সাধু শঙ্কর আশ্রম, মঠে কবির নানক রবিদাস থেকে শ্রী চৈতন্য পর্যন্ত ভক্তিবাদী নায়কের ভূমিকার তাৎপর্য। তো এখানে ভক্তি আন্দোলন এই টাইমটাতে খুবই পপুলারাইজ হয়েছিল। তো সেই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে যে ভক্তি আন্দোলনের মধ্যে অন্যতম ছিল অন্যান্য নেতা ছিলেন হচ্ছে দেখো মহারাষ্ট্রের উত্তর সমর্থক একদল সাধক, প্রথমে জ্ঞানেশ্বর, তারপরে শিষ্য নামদেব, একনাথ, তুকারাম, রামদাস, নারসিং মেহতা, বাংলায় মহাপ্রভু শ্রী চৈতন্য, এনরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিলেন, ঠিক আছে? ভক্তি আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঠিক আছে? তারপরে অসমে হচ্ছে তোমার বৈষ্ণব ধর্মের প্রবক্তা শঙ্করদেব, রাজস্থানে মীরাবাই, ঠিক আছে? পাঞ্জাবে গুরু নানক দেব, এনরা কিন্তু খুবই পাওয়ারফুল ছিল এখানে তোমার ভক্তিবাদ প্রচার করার ক্ষেত্রে এই সকল অঞ্চল। তো সেই হিসাবে তাদের কথা কিন্তু এখানে পরপর বলা হচ্ছে। তো মধ্যযুগে এই হচ্ছে টোটাল তোমার মেইন মেইন এনাদের কথা খেয়াল রাখতে হবে, এবং কনসেপ্ট গুলো হচ্ছে এখানে মেইন ইম্পর্টেন্ট যে কোনটা কোন কোন ভাবে আসছে বা কি কি বৃত্তান্ত। তো সেই পার্টটা তোমার এখানে খেয়াল রাখা দরকার এক্সামের পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো তোমার এখানে খেয়াল রাখতে হবে যে অ্যানশিয়ান্ট মিডিয়াবল যে পার্ট গুলো আমরা গেলে ওটা হচ্ছে তোমার ইন্ডিয়ান পলিটিক্যাল থিওরিতে রাজেশ্বরী এনাদের কথা বা এনাদের যে কনসেপ্ট আছে সেই জিনিসগুলো তোমার এক্সামের পয়েন্ট অফ ভিউতে কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বলো। টু দা পয়েন্টে এই জিনিসগুলো মানে এনাদের উপরে হচ্ছে তোমার ফোকাস করতে হবে পয়েন্ট অফ ভিউ, এর থেকে এক্সট্রা না। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে দেখবে আমি যে যেগুলো দরকার আমি সেগুলো দেখো পেজ ধরে ধরে তোমাকে বলে দিলাম। আর এগুলো দেখো বোঝার থেকে এগুলো একটু ডাটা মনে রাখা দরকার, বুঝতে পারলে? এখানে তেমন বোঝার কিছু নেই, এগুলো হচ্ছে ডাটা মনে রাখতে হবে তোমার। কোন কোন ধরো আন্দোলনে কারা কারা আসছেন, কোন কোন অঞ্চল থেকে তারা আসছেন, কিভাবে তারা স্প্রেড করেছেন। এই যেরকম তোমার ধরো যে এটা তুমি যদি ধরো শ্রী চৈতন্য ওখানে বলতে বাংলাতে আছে। বাংলা বলতে খালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল না, বাংলা বলতে তোমার আসামের ওখানে পাহাড় থেকে শুরু করে তোমার এখানে বিহারের আগ অব্দি ঝাড়খণ্ড পুরো চলে আসছে। ওকে, তো সেই পার্ট হচ্ছে বাংলার প্রতি বুঝতে পারছো, বাংলা বলতে বাংলা প্রতি বেঙ্গল প্রভিন্স সেটা মাথায় রেখে, তো সেই হিসাবে কিন্তু মাথায় রাখতে হবে। হিউজ আমাদের তখন এরিয়া, তাই না? তো এই পার্টে কিন্তু এখানে এইভাবে হচ্ছে আমাদের মধ্যযুগের সংস্কৃতিতে এইভাবে কমপ্লিট হচ্ছে, কিন্তু আমাদের এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল সাথে কিন্তু এই পার্ট পলিটিক্যাল সাথে পরে যদি কোশ্চেন থাকে কোনো তাহলে এখান থেকে সেখান থেকে আমরা হচ্ছে স্টার্ট করি। তো দেখো গান্ধী হচ্ছে পাবে তুমি হচ্ছে পেজ নাম্বার 265। তো এখানে কি দেখতে হবে দেখো, বেসিক জিনিস তো আমরা জানি, কিন্তু এখানে আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউতে কোন কোন জায়গায় দেখতে হবে আমরা সেই সব জিনিসগুলোতে হচ্ছে ফোকাস করবো রাজেশ্বরী, ঠিক আছে? তো এইখানে রিসেন্টলি 1869 সালে জন্ম। তো কোন কোন টাইমে কোন জিনিসটা ইম্পর্টেন্ট এই জিনিসটা খেয়াল করো। ধরো সাপোজ আমি বলছি 2025 সালে তুমি এক্সাম দেবে, ঠিক আছে? তাহলে 2025 সালে কার জন্মের 100 বছর হচ্ছে, কার মৃত্যুর 150 বছর হচ্ছে, বা কার মৃত্যুর 50 বছর হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো 75 বছর হচ্ছে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, তার সাথে রিলেটেড জিনিসগুলো খুবই এক্সামের জন্য কিন্তু তখন ক্রুশিয়াল হয়ে পড়ে, বুঝতে পারলে? তো সেই ব্যাপারটা রয়েছে, আমার পয়েন্টটা বুঝতে পারলে? যে তুমি যেই ইয়ারে এক্সাম দিচ্ছ তখন কার কি হলো, হলো বলতে ধরো 50 বছর পর হচ্ছে মৃত্যু, বা 100 বছর আগে উনি জন্মেছিল, বা 150 বছর আগে। তো এই যে যে যার যে জিনিসগুলো হচ্ছে অটোমেটিক্যালি সেই জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে আসে, ঠিক আছে? তো এখানে যেহেতু গান্ধী রয়েছে, ঠিক আছে, তো গান্ধীর কোন কোন জিনিসগুলো আমাদের দরকার এখানে এক্সাম পয়েন্ট অফ ভিউতে সেগুলো হচ্ছে আমরা ফোকাস করি। আর জেনারেলি কোন কোন জিনিসগুলো এখানে আসে, তো এখানে দেখো যে গান্ধীর স্টেট থিওরি আছে, তো তার উপরে হচ্ছে বেসিক্যালি এক্সাম মাঝে মাঝে আসে, মানে গান্ধীর যে রাষ্ট্রতত্ত্ব রয়েছে, গান্ধীর যে গান্ধী গান্ধীবাদ যেটা আমরা বলি, ঠিক আছে? তো এই পার্টটার দিকে এখানে একটু ফোকাস করতে হবে। ক্লিয়ার? যেখানে তোমার দেখো যে রাষ্ট্র হচ্ছে একটি নৈতিক প্রতিষ্ঠান যা একটি যন্ত্রের নিয়ম কানুন কঠোর প্রয়োগ করে থাকে, যেটা আমরা দেখতে পারি। গান্ধী মনে করছে রাষ্ট্র হচ্ছে একটি সংগঠিত হিংসার একটি রূপ, এবং হিংসার পথ পরিহার করার পথ
তার পক্ষে সম্ভব নয়, কারণ হিংসার উপরে তার অস্তিত্ব নির্ভর করে। অনেকটা তোমার মার্ক্সের ডায়লগ মনে হতে পারে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তার কানেক্টেড রয়েছে। কারণ দেখো এই গান্ধী হচ্ছে অবসেসড ছিল টলস্টয় থেকে, ঠিক আছে। টলস্টয়ের প্রচুর লেখা কিন্তু সে পড়তো এবং সেখান থেকে বিভিন্ন ভাবে সে ইনফ্লুয়েন্সড হয়েছে, যেটা আমরা দেখতে পারি। পেজটা অ্যাকচুয়ালি, পেজ নাম্বার অ্যাকচুয়ালি, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে তোমার 275। 275 এইখানে। আমি এক্স্যাক্টলি যে ডাটাটা, ওনার যে থিওরিটা, আমি সেই দিকে ফোকাস করছি, ঠিক আছে। তার জন্য গান্ধী এই যে 276 পেজের ফার্স্ট লাইন তুমি চলে আসো, এই কারণে গান্ধী অহিংসায় বিশ্বাসী ছিল এবং ব্যক্তির মর্যাদা রক্ষায় আপোষহীন সমর্থক। গান্ধীজির পক্ষে রাষ্ট্রকে সমর্থন করা সম্ভব হয়নি, ঠিক আছে। ও গান্ধী কি মনে করতো দেখো, 276 পেজের সেকেন্ড প্যারা তুমি পেয়ে যাবে যে রাষ্ট্র হিংসাশ্রয়ী কার্যবিধির জন্য জনগণের মধ্যে একটি মোহ সৃষ্টি হয় এবং যার ফলে রাষ্ট্র হিংসাকে দমন করার জন্য হিংসার শরণাপন্ন হয়, ঠিক আছে। রাষ্ট্র হিংসাকে দমন করার জন্য হিংসার শরণাপন্ন হয়, কিন্তু বাস্তবে রাষ্ট্র হিংসার ক্ষেত্রকে আরো জোরদার করতে চায়। রাষ্ট্রের এই ধরনের হিংসাত্মক কার্যের দরুন গান্ধীজি রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরোধিতা করেছেন, মানে রাষ্ট্রের যে সভারেন্টি আছে, সার্বভৌমত্ব, তাকে উনি বিরোধিতা করেছে, ঠিক আছে। যেখানে বলছে যে রাষ্ট্র সংগঠিত শক্তি অপেক্ষা ব্যক্তি নৈতিক বিবেক বুদ্ধি শ্রেয়, মানে বেসিক্যালি উনি স্টেটলেস সোসাইটি চাচ্ছে, ঠিক আছে, গান্ধীর থিওরি। এবং যে কোনো ধরনের যে হিংসা, তার এগেনস্টে হচ্ছে তোমার গান্ধী। এটার কনসেপ্ট হচ্ছে সেই জিনিসটা আছে, যে কোনো টাইপের হিংসা। ওকে, হিংসা তো সে সবকিছু অহিংসার মাধ্যমে সে সবকিছু জয় করতে চায়, ঠিক আছে। কোনো ধরনের কোনো হিংসা হবে না, কোনো ধরনের কোনো রক্তপাত হবে না, কোনো কিছু হবে না, কোনো বিপ্লব হবে না, এবং অহিংসার মাধ্যমে সিম্পল ভাবে সে সবকিছু হয়ে যাবে। এই ধরনের কনসেপ্ট কিন্তু সেই জিনিসটা সবসময় করতো, মানে গান্ধীর থিওরিতে আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাই। যে আরো কি কি বলছে দেখো, যে গান্ধীর যে কনসেপ্ট, ঠিক আছে। তাহলে কোন ধরনের কনসেপ্ট চাইতো গান্ধী, এবার তাহলে সেটা আমরা ফোকাস করছি যে কি চাইতো আসলে গান্ধী। তো গান্ধীজির অপছন্দের রাষ্ট্র ব্যবস্থার তালিকায় ছিল আগ্রাসী রাষ্ট্র, অনৈতিক এবং অসংবেদনশীল রাষ্ট্রযন্ত্র, ঠিক আছে, এগুলো উনি দেখতে পারতেন না। দ্বিতীয়ত কি, এই যে দেখো 276 পেজের লাস্ট লাইন, যে রাষ্ট্রের রাজনৈতিক আচরণ অনৈতিক হয় এবং জনগণের প্রতি তার দায়বদ্ধতার সংবেদনশীলতার অভাব দেখা যায়, এইটা মনে করে গান্ধী, ঠিক আছে। তৃতীয়ত, কেন রাষ্ট্রকে সে পছন্দ করতে পারে না, মানে গান্ধীর থিওরিতে মেইন তৃতীয় পয়েন্ট কি। তৃতীয়ত দেখো 277 পেজের 3 নম্বর পয়েন্টে, যে যে রাষ্ট্র দাবি করে যে মানব কল্যাণের অপরিহার্য প্রতিষ্ঠান হিসাবে তার স্বার্থ অন্যান্য মানব স্বার্থের তুলনায় নৈতিক থেকে শ্রেষ্ঠ, সেই রাষ্ট্রকে গান্ধী মানতে পারেন না, ঠিক আছে। কারণ এই ধরনের রাষ্ট্রনৈতিক এবং আধ্যাত্মিক মূল্য সহ অন্যান্য মূল্যগুলিকে নিজের স্বার্থের অধীনস্থ করে রাখতে চায়, নিজের আন্ডারে সবকিছু রাখতে চায়। এই জন্য উনি সেটা পছন্দ করে না, মানে গান্ধী পছন্দ করে না। যে যে রাষ্ট্র ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তাকে উপরে 3 ধরনের রাষ্ট্রের ন্যায় গান্ধী অপছন্দ করতেন। কোন রাষ্ট্র যদি ধর্মের উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেই রাষ্ট্র তিনি অপছন্দ করেন, মানে গান্ধী অপছন্দ করেন। এটা হচ্ছে তার কনসেপ্ট, ঠিক আছে। নিজে প্রচন্ড ধর্ম বিশ্বাসী ছিল, কিন্তু তাও তিনি সেই তত্ত্বের বিরোধিতা করেন এবং যা মনে করা হবে যে ধর্ম হবে হচ্ছে তোমার রাষ্ট্রভিত্তিক, ঠিক আছে। কারণ তার মতে ধর্ম এবং রাষ্ট্র পুরোপুরি আলাদা আলাদা থাকা দরকার, ঠিক আছে। তো এটা কিন্তু সে বলছে। বিপরীত থেকে যে যে ধরনের রাষ্ট্র গান্ধীজির কাছে গ্রহণযোগ্য ছিল তা হলো 3 প্রকার। তো সবকিছু ধরলো আমরা দেখলাম যে এতক্ষণ ধরে যে যাই দেখছে সবকিছু গান্ধীজির থিওরিতে, সেগুলো তার ফরম্যাটে আমরা দেখলাম। তাহলে গান্ধীজি চাইছে কি? গান্ধী চাইছে যে যে ব্যক্তি রাষ্ট্রের অধিকার রক্ষায় সদা নিযুক্ত, যে রাষ্ট্র আইন এবং নিরাপত্তা ব্যবস্থার অভিভাবক হিসেবে কাজ করবে, যে রাষ্ট্র সুরাজ্য নীতি দ্বারা পরিচালিত, এই টাইপের রাজ্যই হচ্ছে গান্ধী চাইছে, ঠিক আছে। প্রথমত এই রাষ্ট্রের ক্ষেত্রে মনে করা হয় যে নাগরিক মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে রাষ্ট্র হচ্ছে একটি অপরিহার্য প্রতিষ্ঠান, এই হিসাবে সেটা কাজ করবে। ওকে। গান্ধী তার জীবনের শেষ জীবনে, মানে গান্ধী তার জীবনের লাস্টের দিকে শুধু ভাবছে যে তিনি স্বরাজ্যকে সুরাজ্যতে রূপান্তরিত করতে চেয়েছিলেন, ঠিক আছে। তিনি মনে করতেন সুরাজ্য বা গুড স্টেট, সুরাজ্য মানে গুড স্টেটের কথা বলা হচ্ছে, এক ধরনের বল প্রয়োগকারী রাষ্ট্র হবে, যার পাশাপাশি সে পুরো সমাজেও তার তার বল প্রয়োগকারী সংস্থাগুলোকে নিয়ে কাজ করবে। বর্তমানে এই সংস্থাগুলি বেসরকারি সংস্থান বা এনজিওর কথা নামে পরিচিত, মানে এনজিওর উপর উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এমফাসিস করেছেন, ঠিক আছে। এনজিও মানে কি, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ওকে। তো আধুনিক রাষ্ট্র স্বাধীন স্বাধীনভারতের পক্ষেও যে গ্রহণীয় নয়, সেই হিসাবে গান্ধীর কিছু যুক্তি ছিল। আধুনিক যে সিস্টেমে রাষ্ট্র ব্যবস্থা চলছে সেগুলো তিনি চাইতেন, এবং সেগুলো তিনি বলছেন যে কি কি জিনিসগুলো সে চাইতেন। তো সেই জিনিসগুলো কি দেখো,
যে ভারতীয় সভ্যতার ভিত্তি হচ্ছে আধ্যাত্মিক, অন্যদিকে আধুনিক রাষ্ট্র হচ্ছে বস্তুবাদী সভ্যতার ফসল। ঠিক আছে, এটা গান্ধী বলছে। নেক্সট হচ্ছে অহিংসার নীতি ভারতীয় সমাজে গভীরভাবে প্রথিত, অন্যদিকে আধুনিক রাষ্ট্র হিংসার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, এটা গান্ধী বলছে। 278 পেজের লাস্ট প্যারা পেয়েছো? নাম্বার 3, ভারতীয় সমাজে মানুষের সঙ্গে মানুষের প্রত্যক্ষ সম্পর্ককে মূল্য দেয়। একটা মানুষের সাথে আরেকটা মানুষের কানেকশন রয়েছে, এটা তোমার গান্ধী বলছে। অন্যদিকে রাষ্ট্র হচ্ছে একটা নৈতিক প্রতিষ্ঠান। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু গান্ধীর যুক্তি ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভারতীয় সভ্যতা বহুবাদত্বে বহুত্ববাদে মানে প্লুরালিজম। বহুত্ববাদ মানে কি রাজেশ্বরী? বহুত্ববাদ মানে প্লুরালিজম। বহুত্ববাদে আস্থাশীল এবং সাংস্কৃতিক প্রথা এবং জীবনধারার মাধ্যমে বৈচিত্র্যের প্রতি সহনশীল, যেটা আমরা দেখতে পাই। অন্যদিকে আধুনিক রাষ্ট্র হচ্ছে সমসত্ব ভিত্তিক একটি প্রতিষ্ঠান। ভারতীয় সভ্যতা হচ্ছে মূলত গ্রামীণ, আর আধুনিক রাষ্ট্রের ভিত্তি হচ্ছে নগর। ঠিক আছে, নিজস্ব প্রথা, সংস্কৃতি এবং নিয়ম কানুন সহ প্রতিটি জাতি, বর্ণ এবং সাংস্কৃতিক গোষ্ঠীর স্বয়ংসম্পূর্ণতা এবং সুশাসনের স্বশাসনের জন্য ভারতীয় সমাজ অভিজ্ঞতার মূল্য দেয়। বিপরীত দিকে আধুনিক রাষ্ট্র একই ধাঁচে আইনি ব্যবস্থার উপর চাপিয়ে রাখতে আমরা দেখতে পাই। এটা গান্ধী বলছে। কিন্তু এখান থেকে দেখো গান্ধীর থিওরির সাথে কিন্তু বাবা সাহেবের অনেক প্রবলেম ছিল, মানে চিন্তা ধারণায় আকাশ পাতাল ব্যবধান ছিল। তো সেই পয়েন্টগুলো কিন্তু বহুবার রেগুলার প্রত্যেক বছর আসে। ঠিক আছে, এক্সামে, এইচএসসি এক্সাম। তো সেই জিনিসগুলো তোমার খেলা খারাপ, এগুলো তো আমরা পয়েন্ট দেখলাম। এরপরে ধরো যখন আমরা বাবা সাহেব দেখবো, তো সেখানে তোমরা কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাবে যে কতটা প্রবলেম রয়েছে। ঠিক আছে, গান্ধী থিওরিতে, যার জন্যই কিন্তু এই যে কন্টিনিউয়াসলি কিন্তু দেশ পুরো ভাগ হয়ে গেল করতে পারবে, এটা আমরা দেখতে পাবো। কত কত ভাগে বিভক্ত হলো, যেমন ভারতটা জাত ভাবো। ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে। ওকে। আচ্ছা, আদর্শগতভাবে তিনি এক ধরনের জ্ঞানদীপ্ত নিরাজের সংস্কৃত ছিলেন। আচ্ছা, তুমি ওই যে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, ওটা কি দেখেছি তো? রাজকুমার রাওয়ের সুভাষ চন্দ্র বোস। ঠিক আছে, ওটা দেখলে তুমি বুঝতে পারবে যে সুভাষ চন্দ্রের সাথে রিলেশন কি ছিল বেসিক্যালি। কারণ ওটা অনুসারের যে বই আছে না, অনুসারের বই পড়েছো কখন? তো তাহলে তুমি সেটা দেখলে বুঝতে পারবে। ওটা 2017 সালে বেরিয়েছিল। হ্যাঁ, 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 ওটা দেখলে বুঝতে পারবে যে গান্ধীর সাথে অন্যান্য যে সকল পলিটিক্যাল যে সকল লিডার ছিল তাদের প্রবলেম কি হচ্ছে। কিন্তু দেখো এখানে মতবিরোধ থাকতো, এটাই হচ্ছে কি বলতো ম্যাচিউরিটি। বুঝতে পারলে যে ম্যাচিউরিটি পলিটিক্যাল লিডারদের তখন খুবই ভালো ছিল। একজনের সাথে আরেকজনের তোমার মতবিরোধ হলেও কিন্তু কন্টিনিউয়াসলি যে পরস্পরের যে রেসপেক্টের যে ব্যাপারটা জাস্ট অন্য লেভেল। ঠিক আছে, তো সেই পার্টটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো কিন্তু তবুও সেটা তুমি দেখলে আরো বুঝতে পারবে। ঠিক আছে, সহজে। যদিও এনার জন্যই অনেক কিছু প্রচুর প্রবলেম রয়েছে গান্ধীর। ঠিক আছে, সে কিন্তু চাইলে ভগৎ সিং এর ফাঁসি আটকাতে পারতো, সব রাজস্ব কিন্তু অনেক প্রবলেম রয়েছে। ঠিক আছে, কিন্তু তারপরে কোনো স্টেপ নেয়নি। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। তার পরবর্তীতে দেশ ভাগ হয়ে গেল, তাও কিছু করলো না সে। তারপরে বন্ধুর ছেলেকে বসিয়ে দিল পাওয়ারে। বন্ধুর ছেলে মানে মতিলালের ছেলে, যার মানে জওয়াহরলাল নেহরু পাওয়া। ওকে, যাই হোক, তো ঠিক আছে। তো ওকে, তো এই পার্টটা কিন্তু আসছে। দেখো যে আদর্শগতভাবে তিনি এক ধরনের জ্ঞানদীপ্ত নিরাজ সমর্থক ছিলেন। এই ধরনের নিরাজ সামাজিক দায়িত্বশীল, নৈতিকতার দিক থেকে শৃঙ্খলা পরায়ণ, নারী পুরুষ কখনোই অন্য উদযাপন করতে পারে না। এই জিনিসগুলো কথা বলা হচ্ছে, ওনার যে সকল রাইটিং সেখানে রয়েছে। তো ওনার যে গ্রাম রাজ্য, গান্ধীর গ্রাম রাজ্য যে ব্যাপারটা, এটা কিন্তু মাঝে মাঝে তোমার নিউজ মানে বেসিক্যালি এক্সামে জিজ্ঞেস করে। তো সেটা কি দেখো যে রাষ্ট্র সম্পর্কে নিজের রাজনৈতিক ধারণা বোঝাতে বিভিন্ন উপলক্ষে গান্ধী রামরাজ্য কথাটি ব্যবহার করে। কোথায় পাবে? 280 পেজ পড়ে উনি রামরাজ্য কথাটা বিভিন্ন ভাবে ইউজ করেছে ওনার রাইটিং এ। মানে উনি ওনার যে স্টেট থিওরি, ওনার যে রাষ্ট্রতত্ত্ব, উনি কি ভাবতেন, কিরকম হওয়া উচিত, ঠিক আছে, রাষ্ট্র। তো সেই হিসাবে ওটা কিন্তু উনি ইউজ করতেন বারবার। তো সেই হিসাবে উনি কি বলছেন দেখো রামরাজ্য সম্পর্কে। দেখো যে তার মতে 281 পেজে দেখো, এটা পেয়ে যাও। তার মতে স্বপ্নের স্বাধীনতার অর্থ হচ্ছে রামরাজ্য স্থাপন, অর্থাৎ মর্ত্যভূমিতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, মূর্তভাবে এর অর্থ হচ্ছে স্বাধীনতা হবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক। রাজনৈতিক দিক থেকে রামরাজ্য তাৎপর্য হলো কোনো আকারে, যে কোনো আকারে এবং রূপের ব্রিটিশ সৈন্য দলের নিয়ন্ত্রণের বিলোপ সাধন। অর্থনৈতিকভাবে রামরাজ্যের অর্থ হচ্ছে ব্রিটিশ পুঁজিবাদ এবং পুঁজিপতিদের এবং তাদের স্বদেশী দোসরদের হাত থেকে মুক্তি লাভ করা। অন্য কথায় দীনহীনদেরও নিজে ধনীর সমকক্ষ হওয়ার বাসনা পূরণ করতে পারে। অন্যদিকে নৈতিক দিক থেকে রামরাজ্যের অর্থ হচ্ছে সব ধরনের সশস্ত্র প্রতিরক্ষা বাহিনী থেকে মুক্ত হওয়া। সেই কারণে ব্রিটিশ সৈন্যদলের পরিবর্তে যেন জাতীয় সৈন্যদল গঠন না করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস ব্রিটিশদের সাথে এই জিনিসগুলো করা হচ্ছে। যাই হোক, তো এটা হচ্ছে তার রামরাজ্যের কনসেপ্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি।
ওকে, রামরাজ্য সম্পর্কে গান্ধীর এই ধারণা বিতর্কের সৃষ্টি করে। ঠিক আছে, রামরাজ্য শব্দটির সঙ্গে সাম্প্রদায়িকতার ভাব রয়েছে বলে গান্ধীর সমালোচনা করা হয়। এই বিষয়ে গান্ধী নিজে অপকর্ণ ছিলেন, তো সেটা বলা হচ্ছে এখানে। ওকে, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে নৈতিক মূল্যবোধের উপরই হচ্ছে এই রামরাজ্য, এই যে কনসেপ্ট স্থাপিত, যেটা বলে ধরা হয়ে থাকে এখানে। ঠিক আছে, গণতন্ত্র সম্পর্কে কিন্তু সেই পাওয়ারটি আমরা দেখতে পাই। ওকে, এখানে হরিজন কিন্তু বিভিন্ন টার্মটা বিভিন্ন ইউজ করেছে, যারা নিম্ন বর্ণের রয়েছে তাদেরকে বা তাদেরকে বোঝানোর জন্য হরিজন টার্মটা কিন্তু বহুবার গান্ধী ব্যবহার করেছে। তারপর ওনার যে অচি ব্যবস্থা আছে সেটাও আমরা কিন্তু দেখতে পাই, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, অচি ব্যবস্থা মানে কি ট্রাস্টিশিপ। ঠিক আছে, গান্ধীর যে থিওরি আছে তো সেখানে ট্রাস্টিশিপ থেকেও বহুবার কোশ্চেন এসেছে। তার জন্য আমি এটা বলছি যে এখানে তোমার কোন জিনিসটা ফোকাস করা দরকার এক্সামের পয়েন্ট অফ ভিউতে, সেটা হচ্ছে দেখো রাজেশ্বরী পেজ নাম্বার 293-তে চলে এসো। গান্ধীজি কল্পিত সমাজ ব্যবস্থার একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে অচি ব্যবস্থা বা ন্যাসবাদ, বা ইংলিশে যেটা বলে ট্রাস্টিশিপ। ঠিক আছে, পেয়েছো 293 পেজে অচি ব্যবস্থা, এটা থেকে বহুবার কোশ্চেন এসছে গান্ধী। তো এই ব্যবস্থায় দেখো ধনীদেরই মালিকানায় তাদের সম্পত্তি থাকবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী তারা সেগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে। তবে সমগ্র সমাজের ব্যবহারের জন্য বাকি সম্পদের উৎস হিসেবে ধনীরা কাজ করবে। এই সঙ্গে অসিদের সততা সুনিশ্চিত করতে হবে। যতদিন অন্য শ্রেণীকে শোষণের মাধ্যমে নিজের সম্পদ বৃদ্ধির জন্য পুঁজির মালিক তার মালিকানার অধিকারের অপব্যবহার না করছে এবং যতদিন পর্যন্ত ওই মালিক সামাজিক স্বার্থের অনুকূলে উৎস হিসেবে কাজ করছে, সামাজিক প্রতিষ্ঠার ফসলগুলিকে সমাজে ফিরিয়ে দিচ্ছে, ততদিন সব শ্রেণী নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে সকলের মধ্যে সমৃদ্ধির কাজ করবে। তার মানে বুঝতে পারছো, মানে কোনো নিজেদের নিজস্ব সম্পদ বলে কিছু থাকবে না, যারও বেশি রয়েছে সেই সকল সমাজের অন্যান্যদের মধ্যে সেগুলো বিলিয়ে দেবে। ঠিক আছে, পুঁজিপতি বলে কিছু থাকবে না। ঠিক আছে, যে সোশ্যালিজম যে কনসেপ্ট, এই জিনিসটাই তুমি কিন্তু সেই অচি ব্যবস্থার মধ্যে নিয়ে আসার কথা বলছে। ওকে, অচি তত্ত্বের সর্বাপেক্ষা সুসম্বদ্ধ উপস্থাপনা পাওয়া যায় 1953 সালে রচিত গান্ধীর ঘনিষ্ঠ সহকারী প্যারালাজি গ্রন্থ থেকে। ঠিক আছে, সেই জিনিসটা কি দেখো, গান্ধীর প্রস্তাবিত অচি ব্যবস্থায় পশ্চাতে যে নৈতিক এবং দার্শনিক ধারণা কাজ করেছিল তা হলো অনুমতি সাপেক্ষে বা বিনা অনুমতিতে যদি ব্যক্তি নিজের প্রয়োজনের তুলনায় বেশি গ্রহণ করে তাহলে তা হচ্ছে চৌর্যবৃত্তির নামান্তর, মানে চুরি করার সময়। ব্যক্তি সবসময় তার প্রয়োজন সম্পর্কে সচেতন নয়, অধিকাংশ ব্যক্তি তাদের প্রয়োজনকে অন্যায়ভাবে বাড়িয়ে তোলে এবং এইভাবেই তারা অসচেতন ভাবে নিজেদের চোর হিসেবে প্রতিপন্ন করে। ঠিক আছে, গান্ধীজি পুঁজিবাদ এবং কমিউনিজম উভয়েরই বিরোধী ছিলেন। পুঁজিপতিরা বিশ্বের শিল্পের মালিকানা কুক্ষিগত করুন, এটাও তিনি কখনো চাননি। তাই রাষ্ট্র এইসব ব্যবস্থার মালিক হোক, এটাও তিনি মেনে নিতে পারেননি। ঠিক আছে, তার জন্য তিনি এই অচি ব্যবস্থার কথা বলেছেন যে কারো আন্ডারে এই পরিমাণে থাকবে না বিপুল পরিমাণে সম্পদ, যেখানে যা সম্পদ থাকবে যে সেটা সবার মধ্যে সম্পূর্ণভাবে বিলিয়ে দেওয়া হোক, সেটার কথা ওখানে বলা হচ্ছে। ঠিক আছে, খুব স্বাভাবিকভাবে মতাদর্শগত দিক থেকে মার্ক্সবাদীরাও এর কঠোর সমালোচনা করেছেন। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অচিতত্ব আসলে শ্রেণী সহযোগিতা এবং শ্রেণী সমন্বয় ধারণারই নামান্তর। ঠিক আছে, এটাই কিন্তু বলা হয়। সেগুলো কি দেখো যে অচি ব্যবস্থা হলো সমাজে বিদ্যমান ধনবাদী ব্যবস্থাকে একটি সমতাবাদী মানে সমান, সবাইকে সমানভাবে দেখা, এইভাবে সমাজে রূপান্তরিত করার একটা মাধ্যম। ঠিক আছে, অচি ব্যবস্থা নিজের ব্যক্তিগত কল্যাণের জন্য সমাজ অধিকার ছাড়া আর কোনো ধরনের ব্যক্তিগত মালিকানা সম্পত্তির অধিকার অনুমোদন করে না। তার মানে আমি যেটা বললাম, যার যারা সম্পত্তি থাকবে সেটা সবার নিজের বলে কিছু নেই। ঠিক আছে, যেটুকু থাকবে সেটা বিলিয়ে দিতে হবে সমাজের সবার মধ্যে। ওকে, 3, অসি তত্ত্বের সম্পদের মালিকানা এবং ব্যবহারিক আইনানুগ নিয়ন্ত্রণকে দূরে সরিয়ে রাখতে হবে। ঠিক আছে, সম্পদের মালিকানা সম্পূর্ণ দূরে সরিয়ে রাখতে হবে নিজের থেকে। এইভাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত অচি ব্যবস্থায় অন্য একজন ব্যক্তির সামাজিক স্বার্থকে উপেক্ষা করে সব সম্পদ নিজে একা ভোগ করা বা আঁকড়ে রাখার কোনো অধিকার কিন্তু স্বীকৃতি দেয় না। ওই যেটা বললাম যে নিজস্ব সম্পদ বলে কিছু থাকছে না, যারা একটু বেশি রয়েছে সম্পদ সে অটোমেটিক্যালি অন্যদের মধ্যে সেটা বিলিয়ে দেবে বা বিলিয়ে দিতে হবে। এই কনসেপ্ট হচ্ছে তোমার এখানে ওসি পদ্ধতিতে আসছে, বা এটার কথাই বলা হচ্ছে ওসি সিস্টেমে। ওসি ব্যবস্থায় ব্যক্তির যথাযোগ্য ন্যূনতম আয়ের ব্যবস্থার পাশাপাশি আয়ের সর্বোচ্চ পরিমাণও নির্ধারণ করা থাকবে। ন্যূনতম আয় লোকজনের দেওয়া হবে এবং থাকবে, এবং সর্বোচ্চ আয় কে কতদূর অব্দি করতে পারে তারও একটা লিস্ট দেওয়া হবে। সেই লিস্টে যারা অতিক্রম করছে, যারা আয় করছে, তাদের সেগুলো টাকা রাখা দেওয়া যাবে না, আমাদেরকে সব বিলিয়ে দিতে হবে সবকিছু। ঠিক আছে, তো সেই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ আয় এবং ন্যূনতম আয়ের মধ্যে যেন পার্থক্য যেন যুক্তিযুক্ত এবং সমতাযুক্ত থাকে, সেটা খেয়াল রাখতে হবে। গান্ধীবাদী অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের চরিত্র নির্ধারণ হবে ব্যক্তিগত খেয়ালখুশি এবং লোভের পরিবর্তে সামাজিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে। ঠিক আছে, অর্থনৈতিক ব্যবস্থা হবে প্রয়োজনীয় ব্যবস্থার উপর ভিত্তি করে, মানে সমাজে কোনটা প্রয়োজন বা কোনটা দরকার
তার উপর ভিত্তি করে সোসাইটিতে সেই হিসেবে সামান্যভাবে এগোনো হবে। তো এই হচ্ছে তোমার এখানে অতীতত্ত্বের প্রবলেম বা অসিতত্ত্বের থিওরি, যেটা সম্পর্কে গান্ধীর কথা বলা হয়েছে এখানে, যে অসিত থিওরি, যেটা কন্টিনিউয়াসলি তাহলে আমরা কি বুঝলাম, যে একটা ব্যক্তির নিজস্ব সম্পদ বা এখানে বলে তোমার সেই হিসাবে কিছু থাকবে না, বা প্রচুর পরিমাণে ধন সম্পত্তি মালিক সে হতে পারছে না, কন্টিনিউয়াসলি সবার মধ্যে সেটা বিলিয়ে দেওয়া হবে অচি ব্যবস্থার মধ্যে, নিজস্ব বা ব্যক্তিগত সম্পদ বলে তোমার আর কিছু থাকছে না। ঠিক আছে, তো কন্টিনিউয়াসলি এটার কথা বলা হচ্ছে তোমার এখানে অচি সম্পদ, অচি ব্যবস্থা বা ট্রান্সলেটিভ সিস্টেম। তো সেই পার্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো এখানে এই সম্পর্কে ধরো বিভিন্ন ধরনের ক্রিটিসিজম আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, যে কোন কোন ভাবে সেই জিনিসগুলো আসছে সোসাইটিতে, কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাই। ঠিক আছে, তো গান্ধীর যে এই যে যে কনসেপ্ট গুলো আছে এর উপর বেস করেই আহ কিন্তু জেনারেলি কোশ্চেন আসে। তো আমরা ধরো তুমি যদি দেখো এক্সাম মানে কনক্লুশন দিতে হয়, তো সেটা তুমি এখানে তুমি এইভাবে করতে পারো যে গান্ধীজি নৈরাজ্যবাদ এবং মার্ক্সবাদ উভয় থেকে কিন্তু মোটামুটি দূরে ছিল। সে একটা নিজস্ব যে তত্ত্ব ছিল গান্ধীবাদ, তো সেই পথে কিন্তু সে সেই পথে বিশ্বাসী ছিল। ঠিক আছে, তো যেইগুলো কিন্তু আমরা পরপর দেখতে পারি কন্টিনিউয়াসলি তার লিখিত যে ধারণাগুলোতে আমরা রয়েছে, যে বা গান্ধীর যে স্পিচ গুলো রয়েছে এবং গান্ধীর যে রাইটিং গুলো রয়েছে, তো সেই হিসাবে আমরা কিন্তু ফোকাস করতে পারি গান্ধীর কনসেপ্টে। তো মূলত এই উপর ভিত্তি করে জেনারেলি কোশ্চেন গুলো আসে পরপর এক্সামে পরপর। ঠিক আছে, যে গান্ধীর ট্রান্সলেটিভ সিস্টেম, গান্ধীর রামরাজ্য, ঠিক আছে, গান্ধীর স্টেট থিওরি, এর উপর বেস করেই জিনিসগুলো আমরা কিন্তু পরপর দেখতে পাই, অঙ্কগুলো পরপর এখানে আসবে। তো বুঝতে পারলে রাজেশ, বলো। এই টপিকের উপর এই জায়গাতে ফোকাস করতে হবে। তুমি তো তোমার কাছে কোশ্চেন তো অলরেডি রয়েছে, তুমি নিশ্চয়ই দেখেছো যে কোন টপিকের উপর বেস করে এখানে কোশ্চেন গুলো আসছে। ঠিক আছে, তো সেই পার্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। ক্লিয়ার? তো গান্ধী এখান থেকে কিন্তু এগুলো করতে হবে। নেক্সট দিন হচ্ছে আমরা দেখো অরবিন্দ ঘোষ, মানবেন্দ্রনাথ রয় মানে এম এন রয়, এইগুলোর দিকে ফোকাস করি। অরবিন্দ ঘোষ হচ্ছে এনার পরে রয়েছে 313 তে। ঠিক আছে, হচ্ছে আমরা ফোকাস করবো রাইটিংটা আমি দেখি। হ্যাঁ, ওই জিনিসগুলো ফোকাস করতে হবে। ওকে, আচ্ছা, তো উত্তর দিচ্ছি লিখে নাও। আচ্ছা, তার জন্য তোমার হাতের লেখা একটু ভালো হয়েছে, তবে যে মানে কি বলতো মাত্রা টাত্রা একটু ঠিকঠাক করে দাও, হাতের লেখা একটু সোজা করো। জানিস তো তবে এখন মাত্রা দিচ্ছ দেখা যাচ্ছে, কিন্তু আরো দিতে হবে। ঠিক আছে, জনসের নিচে রাষ্ট্রপতি। এবার দেখো লেখাতে আস্তে আস্তে কোয়ালিটি আরো কি করে আনতে হবে বলো তো। এই যখন তুমি পলিটিক্যাল থিঙ্কারদের পত্র লিখছো, সেই পলিটিক্যাল থিঙ্কারদের যে সকল বই, সেই বই থেকে উদ্ধৃত করা স্পিচ গুলো, এই জিনিসগুলো খুবই দরকার কোয়ালিটি কন্টেন্ট লেখার জন্য। এটা আমি দেখো এখনো বলিনি, কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে স্টার্ট করতে হবে। ধরো তুমি যে স্টার্ট মিল সম্পর্কে তুমি লিখছো, ঠিক আছে, তখন তুমি অন লিবার্টি বই থেকে কোট করা। ঠিক আছে, ওখানে যে লেখা আছে অন লিবার্টি বই, তো এখান থেকে কোট করা স্টার্টিং এ। তো এই যে জিনিসগুলো কিন্তু তোমার অন্যদের থেকে দূরে সরিয়ে দেবে, মানে প্রিপারেশন। তুমি যখন অন লিবার্টি থেকে কোট করছো মিল লেখার সময়, জেএস মিল লেখার সময়, তো বুঝতে পারছো কোয়ালিটিটা কোথায় আসছে। তো সেই পার্ট গুলো কিন্তু দরকার। ওকে, তো সেগুলো কিন্তু তোমার ওই চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। তোমার যে এখন যে অন লিবার্টি বই খুলে পড়তে হবে, পড়া শুরু করতে হবে তা কিন্তু না, ওই চ্যাপ্টারের মানে মধ্যেই কিন্তু রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইভাবে তোমার কিন্তু স্টার্ট করা দরকার। তাহলে স্টার্টিং ওটা দেখে কিন্তু শকড হয়ে যাবে, মানে শকড হয়ে যাবে মানে ইমপ্রেস হয়ে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা দরকার। এখন হচ্ছে আমাদের ইমপ্রেশনে ফোকাস করে আস্তে আস্তে স্টার্ট করতে হবে। ঠিক আছে, আমার কথাটা বোঝাতে পারলাম আমি তোমাকে রাজ করি। তো খালি মিল বলে না, যে কোনো টাইপের তুমি যখন লিখছো, তো সেই সেইভাবে তোমার স্টার্টিং এ ইন্ট্রোডাকশনে ভয় দিয়ে তোমার স্টার্ট করা দরকার। বোঝাতে পারলাম আমি ব্যাপারটা কি বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইভাবে এখন করতে হবে। মিলে আমি উদাহরণ দিলাম যে অন লিবার্টি থেকে তুমি স্টার্ট করো। ঠিক আছে, তো সেই পার্টটা রয়েছে। ব্যক্তি যেখানে এটা কি লিখেছো, জন স্টুয়ার্ট মিল ছিলেন ইংল্যান্ডের এক অন্যতম রাষ্ট্রদার্শনিক। তিনি প্রভাবিত হয়েছিলেন তার কি স্ত্রী, স্ত্রী দ্বারা, মানে বুঝতে পারলাম না এটা স্ত্রী না কি লিখেছো এটা। কোশ্চেন নাম্বার এই যে ডিসকাস হাউ আর্লি র্যাডিক্যাল লিবারালিজম ওয়াজ মডিফাইড বাই জন স্টুয়ার্ট মিল। এটা কি লিখেছো আমি তো বুঝতে পারলাম না। জন স্টুয়ার্ট মিল ছিলেন ইংল্যান্ডের একজন অন্যতম রাষ্ট্র দার্শনিক। তিনি প্রভাবিত হয়েছিলেন তার কি দ্বারা এটা। আচ্ছা, ওয়াইফে, তো ওইভাবে লিখবে না, স্ত্রী না ওটা। স্ত্রী দেখো কতটা সুন্দর শোনায় না। ঠিক আছে, দেখো যে জিনিসটা বুঝতে হবে, শব্দের উপর ফোকাস করা দরকার। ঠিক আছে, সহধর্মী না, সমান ধর্ম যারা পালন করে তাই হচ্ছে তোমার সহধর্মী। ঠিক আছে, স্ত্রী বউ এইসব কথা ইউজ করা যাবে না, তাই না? অশিক্ষিত জিনিসটা অশিক্ষিতদের মতো শোনায় জিনিসটা দেখেছো। নেগেটিভলি নিও না ব্যাপারটা, তোমার যে কানেক্ট করতে হবে না, তুমি যখন
লিখছো ওই জিনিসটা, ওয়েটেজটা আছে ব্যাপারটা, তাই না? এই আমার বউ, এই আমার সহধর্মী, জিনিসটা ইম্প্যাক্ট কিন্তু আকাশ পাতাল, ব্যাপারটা বুঝতে হবে। কারণ তুমি এই যে মিলের ব্যাকগ্রাউন্ড লিখছো, সে বউ হিসাবে কিন্তু দেখতো না তাকে, সহধর্মিণী হিসাবে দেখতো। সহধর্মিণী কখন তাকে দেখা, তখন তুমি যাকে রেসপেক্ট করছো, তার থেকে তুমি শিখছো, জানছো, দুজনে একসাথে গ্রোথ করছো, তাকে বোঝানো হবে, তাই না? জিনিসটা ইম্প্যাক্ট বোঝার চেষ্টা করো। তো আমার বউ, এই যে আমার বউ, ইনি আমার সহধর্মী, দুটো ল্যাঙ্গুয়েজের মিনিং বোঝো, ইনি আমার সহধর্মী। আর ওই যে আমার বউ, বোঝা গেল কি বলছি আমি? দুটোটা আকাশ পাতাল ব্যবধান, দুটো কথা। ওয়েটেজ বুঝতে পারলে, কথা ভ্যালু বুঝতে পারলে। তো জিনিসটা বুঝতে হবে, রাস্তার লোকের কথাবার্তা আর শিক্ষিত লোকের কথাবার্তার মধ্যে পার্থক্য থাকবে, তাই না? ব্যাপারটা, তো তুমি একজন পলিটিক্যাল থিঙ্কারের ব্যাকগ্রাউন্ড তুমি যখন লিখছো, তো সেখানে আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, ঠিক আছে? তো সেই ব্যাপারটা, রেসপেক্টটা খেয়াল রাখতে হবে। ওকে, দুটো মিনিং আলাদা, ঠিক আছে? ইংলিশ খুবই সিম্পল, মানে মানে কি বলবো, তো ডেপথে তোমার আসবে না। দেখো আমাদের বাংলা, হিন্দি অথবা সংস্কৃতের আমাদের প্রাচুর্য মারাত্মক, ঠিক আছে, এবং প্রত্যেকটা শব্দের বিভৎস মিনিং রয়েছে। তো সেই জিনিসটা বুঝতে হবে, তাই না? এবং সেটা প্রপার ওয়েতে ইউজ করতে হবে। তার জন্য আমি তাকে এক্সাম্পল বললাম যে ওই আমার ওই যে হেঁটে যাচ্ছে, ইনি আমার সহধর্মী, ইনি আমার সহধর্মী। ডিফারেন্সটা বুঝলে, আকাশ পাতাল ব্যবধান যেটা, যে তুমি কাকে কিভাবে রেসপেক্ট করছো, তাই না? কথার ডেপটা বোঝার চেষ্টা করো রাজেশ্বরী, দুটো আকাশ পাতাল ব্যবধান। বুঝতে পারছো আমি কি বললাম? তো সেই জিনিসটা কিন্তু লেখা, কিন্তু সেই জিনিসটা নিয়ে আসতে হবে। নাহলে ওই আমার বউ যাচ্ছে, আর এই যে আমার সহধর্মী, ইনি আমার সহধর্মী। ক্লিয়ার? বুঝতে পারলে আমি কি বললাম? একদম ওকে। ওই জন্য যেন খেয়াল থাকে সবসময় লেখার সময়। শুধু লেখার সময় বলে না, লাইফেও তোমার সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। আচ্ছা, আমি কারণ যে কোনো রিলেশন তোমার টিকে থাকে রেসপেক্টের উপর, ঠিক আছে? সব, যে কোনো টাইপের রিলেশন, সে ফ্রেন্ডশিপ হোক বা অন্য যা কিছু হোক না কেন, সব রেসপেক্টের উপর থাকে। রেসপেক্ট হারিয়ে গেলে কি আর সব লাভ পুরো জলনা দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, যেখানে থেকে সবাই ব্যক্তিত্ব, না ব্যক্তিত্বকে, ঠিক আছে? ব্যক্তিত্ব বানানোর উপর আস্তে আস্তে ফোকাস করো, ঠিক আছে? আচ্ছা, বানানোর উপর ফোকাস করো। দেখো রাজেশ্বরী, আমি তোমাকে আবারও বলছি, তুমি লেখার পর লেখাটা যেখান থেকে পড়ে তুমি লিখলে, লেখাটা হয়ে গেলে আবার সেখানের সাথে একটু মেলাও যে বানানগুলো ঠিক আছে কিনা। প্রচুর বানান তোমার কিন্তু ভুল যাচ্ছে, ঠিক আছে? কনসেপ্ট ঠিক আছে, কিন্তু বানান এত ভুল যে সেটার কোনো মিনিং থাকছে না। কোথায় কোন শব্দ বসাতে হবে এবং সেটার মিনিংটা কি আছে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো সেই জিনিসটা তুমি আশা করি বুঝতে পারছো, যেটা আমি ওই যে বউ আর সহধর্মিনীর কথা বললাম, ঠিক আছে? একদম, তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তোমার জন্য মানুষকে দেখে ওইভাবে লিখবে, ঠিক আছে? বইতে থাকলেও বইটাই যে বেদ বাক্য তা না, তুমিও তার থেকে অনেক ভালো জানতে পারো বা ভালো করে লিখতে পারো, সেটাও খেয়াল রাখবে। বইতে লেখা আছে মানে সেটাই বেদ বাক্য তা কিন্তু না, তুমি তার থেকেও ভালোভাবে লিখতে পারো। তো সেই জিনিসটা খেয়াল রাখবে, যেটা আরো শ্রুতি মধুর হয় সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। কারণ আমাদের এগুলো লেখা, তো লেখার মাধ্যমে আমাদের ইমপ্রেস করতে হবে জিনিসটা, তাই না? শুধু ইমপ্রেস বলে না, আমরা নিজেদেরকে অনুধাবন করতে হবে না। তুমি নিজে যদি সেই জিনিসটা অনুধাবন না করো, কিন্তু গ্রোথ কিন্তু আসবে না। খালি শো অফ করার জন্য আমি বলে গেলাম, কিন্তু নিজে আমি অনুধাবন করলাম না, তার কিন্তু কোনো সেরকম মানে নেই, তাই না? তো সেই জিনিসটা খেয়াল রাখবে। কারণ দেখো, এই হচ্ছে তোমার রিসার্চ। দেখো, মিউচুয়াল গ্রোথ কিন্তু এইভাবে হচ্ছে, যেরকম খেলে যেরকম হবে মোটামুটি তোমার, হ্যাঁ 10 ইয়ার্স এ, হ্যাঁ 10 ইয়ার্স এর কভার করলেই হয়ে যায় basically, কাজে দেয়। 15 ইয়ার্স এর থেকেও 10 ইয়ার্স এ বেশি ফোকাস করা দরকার। ধরো সাপোজ তুমি 2025-এ দিচ্ছ, তাহলে 15, 10, 25, ঠিক আছে? 2015 সাল থেকে বা 12, 13 অব্দি তুমি দেখতে পারো, ঠিক আছে? তার আগে তোমার 5, 6 দিয়ে দেখার কোনো ই নেই, কারণ ওই টাইমে পুরো আলাদা সিস্টেম ছিল। 2005, 2006 সালের কোশ্চেনে আলাদা সিস্টেম ছিল, বুঝতে পারলে? তোমার 2011 সালের আগে তোমার বেসিক্যালি দোকান অপশনাল দিয়ে তারপরে প্রিলিমসে বসতে হতো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওর জন্য অত পিছনে গিয়ে লাভ নেই, কারণ তখন প্যাটার্নই আলাদা ছিল সব। তো বহু আগে ছিল, ঠিক আছে? 2011 সালের পর থেকে নিউ সিস্টেম তখন বেসিক্যালি স্টার্ট। যেমন তুমি নিশ্চয়ই 25-এ এক্সাম, তাই না? ঠিক আছে, তবে এগুলো আরো ফিনিশিং এ ফোকাস করো, আরো তাহলে আস্তে আস্তে ঠিকঠাক হবে, বুঝতে পারলে? আরো ফিনিশিং এ ফোকাস করো, ভাষার উপর অনেক জোর দিতে হবে, ঠিক আছে? আর ধরো লেখার আগে একটু ভেবে নেবে তুমি কি লিখছো, ঠিক আছে? তার ইম্প্যাক্টটা কি যাচ্ছে, কি কি শব্দ আমি ব্যবহার করছি। কারণ এক একটা শব্দের মাধুর্য খেয়াল রাখা দরকার, প্রত্যেকটা শব্দের মাধুর্য এবং যে শব্দটা আমি ব্যবহার করছি তার ইম্প্যাক্টটা, তার প্রভাবটা কত দূর যেতে পারে, তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। আমি খালি লিখছি বলে যে লিখে গেলাম তা না।
তো তার ইম্প্যাক্ট কতদূর যেতে পারে এই জিনিসটা খেয়াল রাখা দরকার। যার জন্য আমি দেখো আমি বউ দিয়ে বুঝিয়ে দিলাম তোমাকে, বউও বউ, বউও স্ত্রী, বউও সহধর্মী, কিন্তু জিনিসটা তোমার রেসপেক্ট বা সম্মানের ব্যাপারটা আকাশ পাতাল। ঠিক আছে? তো সেই যে যে ব্যাপারটা রয়েছে, ইকুয়াল যে ব্যাপারটা সমানভাবে দেখা, ঠিক আছে? স্বামী তারপরে স্ত্রী তোমাকে খাচ্ছে, বা স্বামী তারপরে সহধর্মী, দুজনের যে মিউচুয়াল রেসপেক্ট যে ব্যাপারটা, তো এই যে তুমি আকাশ পাতাল ব্যবস্থা, তাই না? কিভাবে তুমি ডাকছো কাউকে, তাই না? তো সেরকম ঠিক সেই ব্যাপার, কাউকে আমরা কিভাবে ডাকি বা কথা বলে তার উপর ডিপেন্ড করে যে রিলেশন সেরকম কি রকম, সেই ব্যাপারটা রয়েছে, যেটা আমি ওরকম বললাম। তো সেই হিসাবে তুমি যখনই কোনো জিনিসটা লিখছো, কি কি শব্দ প্রয়োগ করছো, সেই জিনিসগুলো মোস্ট ফান্ডামেন্টাল। ওকে, তাতে ইম্প্যাক্টটা মারাত্মক আসে সেই হিসাবে। আর তোমার কি থিঙ্ক প্রসেস সেগুলো বোঝা যায় যে তুমি আসলে কি, তুমি কি শব্দ ব্যবহার করছো কথাবার্তায় বা কোনো ধরনের স্পিচ দিতে, তো সেটার মাধ্যমে তোমার চিন্তা চেতনা চরিত্র সব জিনিসগুলো কিন্তু বোঝা যায়। ওকে, তো সেই জিনিসগুলো খুব ইম্প্যাক্ট, কারণ তুমি কিন্তু খালি লিখছো না, এগুলো তোমার থট প্রসেস এখানে লিখিত ফরম্যাটে আসছে জিনিসটা, তো সেই জিনিসগুলো তোমার অনুধাবন করে করা দরকার। ইম্প্যাক্টটা বুঝতে পারছো আমি কি বলছি আগের সাথে? সবসময় সেটা খেয়াল রাখবে। বইতে আছে মানে সেটাই যে বেদবাক্য তা না, তুমি তার থেকেও ভালো লিখতে পারো বা ভালো সুন্দর করে উপস্থাপন করতে পারো, তো সেটা মাথা থেকেই করতে হবে। ওকে, তো ওই জন্য আমি বউয়ের কথা দিয়ে আমি কিন্তু ক্লিয়ার করলাম। ক্লিয়ার? তো এইভাবে করো। ওকে, ঠিক আছে। ওকে, চলো তাহলে আজকে দেখো এই অবধি থাকছে আমাদের। নেক্সট দিন আবার এরপর থেকে স্টার্ট করবো, যেটা বললাম, তো ওইভাবে কন্টিনিউসলি করো। আর হ্যাঁ, বই তো তুমি যেটা বললি জিএস এর বই তুমি নিয়ে নিও আস্তে আস্তে। ওকে, আর যদি তুমি যেটা রাইটিং এর যেটা ক্ষেত্রে বলছিলে, তো যদি তুমি শুরু করতে চাও শুরু করতে পারো, বাট আমি বলবো যে ওইগুলো আস্তে আস্তে কোর্স গুলো দ্রুত কভার করে তুমি যদি সেই হিসাবে নাও, তাহলে তোমার একটু সুবিধা হতে পারে। যদি তুমি লেখা এখন থেকে স্টার্ট করতে চাও, তাহলে দ্রুত ওটা তুমি বাড়িতে বসে দেখতে থাকলে বা কভার করে তুমি তারপরে সেইটা শুরু করলে, তাহলে তুমি সেই সেভাবে আমাকে বললো যে কোন কোনটা কোর্সটা তুমি নিতে চাও, তো সেই হিসাবে তুমি নিয়ে তারপর স্টার্ট করতে পারো যদি তুমি স্টার্ট করতে চাও। ওকে, আর জিএস যেরকম করছে সেরকম তো এ করবে, আর অপশনালটা সেইভাবে তুমি কিন্তু লিখতে থাকো। ঠিক আছে, যে যেভাবে বললাম এই পয়েন্ট গুলো খেয়াল রেখো। ঠিক আছে। ওকে ওকে। ওকে, ঠিক আছে, টাটা।